সম্মানিত দর্শক মন্ডলী, বিসেফ ফাউন্ডেশনের নিয়মিত আয়োজনে আমি আতাউর রহমান মিটন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে বিসেফ ফাউন্ডেশন নিরাপদ খাদ্য বিষয়ক খাদ্য এবং পুষ্টি নিয়ে তারা কথা বলছে, এবং আমরা মূলত নিরাপদ খাদ্য এবং পুষ্টিকর খাদ্য বিষয়ক একটি নাগরিক সংগঠন, একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা নাগরিক ভাবনাগুলো সরকারের কাছে তুলে ধরার জন্যই এই টকশোর আয়োজন করছি। বিশেষ করে করোনা কালে আমরা যাতে আমাদের খাদ্যের সরবরাহ ঠিক রাখতে পারি, আমাদের সকল যে জটিলতাগুলো ছিল, খাদ্য শৃঙ্খলের যে জটিলতাগুলো ছিল, সেই খাদ্য শৃঙ্খলের জটিলতাগুলোকে দূর করে আমরা কিভাবে সকলের জন্য খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে পারি, সেটা নিয়ে আমরা প্রায় 2 মাসের বেশি সময় ধরে কথা বলে আসছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা আজকেও কথা বলছি। আপনারা যারা নিয়মিত দর্শক তারা জানেন যে গত 3টা সেশনে আমরা কথা বলেছি নিরাপদ ও পুষ্টিকর খাদ্য চ্যালেঞ্জ মোকাবেলা। এই নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য চ্যালেঞ্জ মোকাবেলা করার বিভিন্ন ডাইমেনশন আছে। আমরা ইতিমধ্যে পোল্ট্রি সেক্টরের কথা শুনেছি, আমরা ফিশারি সেক্টরের কথা শুনেছি, ইভেন ক্রপস এর কথাটাও আমরা শুনেছি। কিন্তু আমাদের দেশে নিরাপদ খাদ্য উৎপাদন হচ্ছে কি হচ্ছে না, সেটা হলো একটা সমস্যা। এবং আমরা যে বক্তাদের কাছে যেটা জানলাম সেটা হচ্ছে এখনো নিরাপদ খাদ্য উৎপাদন একটা বড় চ্যালেঞ্জ, এবং কেউ কেউ বিচ্ছিন্ন ভাবে খাদ্যকে নিরাপদ ভাবে উৎপাদন করার জন্য চেষ্টা করছে। কৃষিতে রাসায়নিক সারের ব্যবহার আমরা সবাই জানি যেটা আছে, আমাদের পেস্টিসাইডের ব্যবহার আছে। কিন্তু রাসায়নিক সার ব্যবহার বা পেস্টিসাইড ব্যবহারের থেকেও নিরাপদ খাদ্যের প্রশ্নে যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে আমাদের বিশেষ করে যে প্রাণীজ খাদ্য, সেই প্রাণীজ খাদ্যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার, গ্রোথ হরমোনের ব্যবহার, এবং আমাদের যে মাছের যে খাদ্য, সেই মাছের খাদ্যে যে বিভিন্ন ধরনের ক্ষতিকারক রাসায়নিক উপাদান ব্যবহার করা হচ্ছে, তার ফলে তার রেসিডুয়াল এফেক্ট আমাদের মাছ এবং মুরগি এবং ডিমের মধ্যে পাওয়া যাচ্ছে বলে গণমাধ্যমে বিভিন্ন সময় যে খবরগুলো বেরোচ্ছে সেগুলো নিয়ে আমরা বরং নাগরিক পর্যায়ে খুব বেশি শঙ্কিত, এবং সরকারও সেটা নিয়ে শঙ্কিত। আমরা সকলেই জানি যে 2013 সালে বাংলাদেশে একটি আইন হয়েছে, যেটা নিরাপদ খাদ্য আইন 2013, এবং সেই আইনের আওতায় 2015 সালে বাংলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হয়েছে। এই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তারা একটি এজেন্সি হিসেবে কাজ করছে, এবং তারা সকলের মধ্যে সমন্বয় সাধন করে, তাদের স্লোগানই হলো সমন্বয় সাধনের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করা। এবং তারা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হওয়ার পরেও তারা সমন্বয়ের কাজটা কতখানি করতে পেরেছে কি পারে নাই সেই বিতর্ক তো আছেই, কিন্তু তারপরেও আমরা যে জায়গাটায় আহ, অগ্রগতি হিসেবে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ইস্তেহার বাংলাদেশ আওয়ামী লীগ দিয়েছিল, সেই নির্বাচনী ইশতেহারে নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য নিশ্চিত করবার অঙ্গীকার, এটা একটা বিশেষ অগ্রাধিকার হিসেবে তাদের নির্বাচনী ইশতেহারে এটা স্থান পেয়েছে। এবং আমরা বিশ্বাসই করি যে বর্তমান সরকার, যেহেতু তাদের হাতে নিরাপদ খাদ্য আইনটি প্রণীত হয়েছে এই আওয়ামী লীগ সরকারের আমলেই, এবং তারা, আমাদের কাছে মনেই হয় যে তারা আন্তরিক। কিন্তু কোথাও একটা সমস্যা রয়েছে, শুধু সরকারের আন্তরিকতা রয়েছে সেইটুকুই বোধহয় আর যথেষ্ট আমাদেরকে আমাদেরকে নিশ্চিত করতে পারছে না। আমরা পুরোপুরি স্বস্তি পাচ্ছি না এখনো। আমি যদি আজকের দিনেও বলি, আমার দর্শকরা যারা দেখছেন এবং শুনছেন তারাও আজকের দিনেও কিন্তু তারা শঙ্কিত। তারা বাজারে গেলে পরে পোল্ট্রি মুরগি কিনবেন কি কিনবেন না সেটা নিয়ে তারা 14 বার ভাবেন। বাজারের যে মাছ, সেই মাছের বাজারে ঢুকলে পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ সহ আরো অনেক মাছ আছে, সেগুলা কিনবো নাকি কিনবো না, আচ্ছা এগুলা কি চাষের মাছ নাকি এগুলা চাষের ছাড়া, এরকম একটা চাষের মাছ বলে একটা শব্দ আমাদের দেখবেন যে আমাদের জীবনে এখন এটা স্টাবলিশ হয়েছে। মাছকে আমরা ক্যাটাগরাইজ করেছি চাষের মাছ আর হচ্ছে অচাষের মাছ, যদিও আসলে সব মাছই, মানে আপনি প্রাকৃতিক এবং নদী নালার যে মাছ সেগুলো বাদ দিলে পরে বেশিরভাগ মাছ যেটা বাজারে পাওয়া যায় এগুলো সবই চাষের। কিন্তু চাষের মাছ বলতে আমরা বিশেষ করে যে কয়েকটা মাছকে বোঝাচ্ছি সেটা হলো পাঙ্গাস, তেলাপিয়া, মাগুর, কই তো এখন প্রায় উঠেই গেছে বলা চলে। এক ধরনের বড় বড় কই পাওয়া যাচ্ছে, খুব খুব বেশি মানুষকে সেই কই কিনতে দেখা যায় না। ইদানে হালে পাবদা মাছ এসছে বাজারে, প্রচুর পাবদা মাছ পাওয়া যায়, চাষের পাবদা, চাষের হচ্ছে শিং মাছ পাওয়া যায়। যাই হোক, এগুলো নানান বিষয় আছে। আমরা আজকে এর বিপণন চ্যালেঞ্জ গুলো নিয়ে কথা বলবো। আমরা আমরা সংকটের কথা তো অনেক বলতে পারবো, হ্যাঁ, পত্র পত্রিকায় নানান ধরনের সংকটের কথা প্রতিদিনই আসছে, সেটা খুব বড় নয়। কিন্তু করণীয়টা কি, উপায়টা কি, সেটা হচ্ছে আমাদের আলোচনাটা করা দরকার। আমরা আশা করি যে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, বা আলোচকরা যে আলোচনাগুলো করবেন, তারা যে মতামত গুলো দিবেন, সেগুলোর প্রেক্ষিতে হয়তো
আমরা একটা পথ নির্দেশ তৈরি করতে পারবো। আমরা হয়তো একটা 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 নীতি নির্ধারণী পর্যায়ে আমরা হয়তো সুপারিশ পৌঁছাতে পারবো। কারো একজনের এইটা ইকো হচ্ছে, সম্ভবত সালে ভাই। আমি সালে ভাইয়ের মাইক্রোফোনটা কিছুক্ষণের জন্য অফ করে রাখছি। হ্যালো, হ্যাঁ, সম্ভবত সম্ভবত সালে ভাইয়ের না, কাকলিয়াপাড়টাও হতে পারে। আচ্ছা, আমি কাকলিয়াপাড়টাও অফ করে রাখলাম। জি, সালে ভাইয়েরটা না, কাকলিয়াপাড়টাই। জি, ঠিক আছে, অসুবিধা নাই, আমি সময় মতো আবার চালু করে দেবো, কোনো অসুবিধা নাই। তো আমার সঙ্গে আজকে এই নিরাপদ খাদ্য বিপণন বিপণন চ্যালেঞ্জের এই আলোচনায় যুক্ত আছেন ডক্টর আনিসুর রহমান। আপনারা সকলেই জানেন যে তিনি একজন ভ্যালু চেইন এক্সপার্ট। আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন ডক্টর সালে আহমেদ, তিনিও ভ্যালু চেইন এক্সপার্ট। এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন মিস কাকলি খান। কাকলি খান একজন উদ্যোক্তা এবং শুদ্ধ কৃষি বিপণন নামে তার একটি প্রয়াস রয়েছে। তিনি ঢাকা শহরের কয়েকটা জায়গাতে দীর্ঘদিন ধরে নিরাপদ খাদ্য বিপণনের জন্য কাজ করছেন। আমার সঙ্গে যুক্ত আছেন ইকবাল হোসেন শিমুল। ইকবাল হোসেন শিমুলও একজন তরুণ উদ্যোক্তা। তিনি আজকের কৃষি বলে একটি ওয়েব পোর্টাল চালান, কৃষি বিষয়ক ওয়েব পোর্টাল। এছাড়াও নিরাপদ খাদ্য বিপণনের সঙ্গেও তিনি যুক্ত আছেন। আমি সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক মন্ডলী, আপনারাও আমাদের সঙ্গে যুক্ত আছেন, যুক্ত থাকবেন প্রতিদিনের মতো, এবং আপনারা আমাদেরকে আপনাদের মতামত দিয়ে সহযোগিতা করবেন। আমরা আশা করছি যে আজকে একটা খুব প্রাণবন্ত আলোচনা হবে। আমি আমার আলোচনার শুরুতেই ডক্টর আনিসুর রহমানকে অনুরোধ করব যে আমাদের আজকের যে বিষয়বস্তু, নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের বিপণন চ্যালেঞ্জ, বাংলাদেশের বাস্তবতাটা কি, বাংলাদেশের বিপণন চ্যালেঞ্জটা আপনার দৃষ্টিতে কি, সেটা যদি আপনি একটু সংক্ষেপে বলেন, তাহলে আমরা কাকলি খান এবং ইকবাল হোসেন শিমুলের কথাটাও শুনবো, তারা আসলে কি ধরনের চ্যালেঞ্জ অনুভব করে সেগুলো। আমি অনুরোধ করব যে একজন একটানা অনেকক্ষণ না বলে যদি অল্প অল্প করে আমরা বলি, তাহলে আমরা পর্যায়ক্রমে সকলের কাছেই আসতে পারি, তাতে আলোচনাটা শুনতে একটু ভালো লাগবে। ডক্টর আনিস, আপনি যদি শুরু করেন। ধন্যবাদ মিটন ভাই, এবং যারা শুনছেন আজকের এই আলোচনাটা সবাইকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানিয়ে আমার কথা শুরু করছে। ইনফ্যাক্ট আমি একজন ভ্যালু চেন স্পেশালিস্ট হিসাবে আমি চাচ্ছিলাম যে আমি শুরু করব যে ভ্যালু চেন অ্যাপ্রোচটার থেকে শুরু করব, কিন্তু মিটন ভাই আমাকে একটু লিমিট করে দিয়েছেন যে শুধু বিপণন মানে চ্যালেঞ্জ গুলো নিয়েই কথা বলতে। আমরা সকলেই জানি যে আমাদের যখন সেফ ফুডের কথা বলি, সেফ ফুড বলতে আমরা মিন করে থাকি যে এটা ইনঅর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করা হয়েছে, এখানে আপনাদের কি বলে যে পেস্টিসাইড ব্যবহার করেছে, যার ফলে এটা অনিরাপদ। কিন্তু বিষয়টা আসলে এখানে না, অনিরাপদের আর ভ্যালু চেনে। আনিস ভাই, আমি একটা কারিগরি বিষয় একটু বলে রাখি, আপনি যদি একটুখানি পেছনে যান আপনার মুখটা পরিষ্কার দেখা যাবে। এখন একটু আচ্ছা, আপনি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এরকম একটা একটু দূরত্বে থাকলে একটু সুবিধা হবে। জি আর হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জি। আনিস ভাই। তো প্লিজ। আমরা যদি মানে ওই দিকটা বিবেচনা করি, তাহলে আমরা শুধুমাত্র কনসিডার করি যে আমাদের ইনঅর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করি এবং আমরা পেস্টিসাইড ব্যবহার করি, যেগুলো আমাদের খাদ্যকে অনিরাপদ করে দেয়। কিন্তু বাস্তবতার ভিত্তিতে যদি আমরা তাকিয়ে দেখি, শুধুমাত্র এই দুটা ফ্যাক্টরি আমাদের খাদ্যকে অনিরাপদ করে না। এই খাদ্যকে অনিরাপদ করতে পারে আমাদের সয়েল, করতে পারে আমাদের পানি, করতে পারে আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেম, করতে পারে আমাদের পরিবহন ব্যবস্থাটা, করতে পারে। সবকিছু মিলে খাদ্যটা অনিরাপদ হয়ে যায়। তবে যেহেতু মিঠুন ভাই আজকে আমাদেরকে একটু লিমিট করে দিয়েছেন যে বিপণন ব্যবস্থাপনা নিয়ে আলাপটা করতে হবে, তো সেক্ষেত্রে আমি প্রথমে যেটা শুরু করতেছি মিঠুন ভাই, একটা কথা আমি একটু বলি যে আমাদেরকে প্লিজ। শুধু বিপণনেরই সমস্যা নাকি আরো কোনো সমস্যা আছে? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে, জি। ডেফিনেটলি আমাদের সমস্যাটুকু আরো আছে। তবে বিপণন সমস্যাটা বলতে গেলে আমাদের টোটাল পার্সপেক্টিভ যেটা বুঝতে হবে, যেটা যে আসলে আমরা জানি না, আমাদের কোনো ডেটা নেই যে আমরা কতটুকু বাংলাদেশে কি পরিমাণ সবজি আমরা নিরাপদ তৈরি করছি। দিস ইজ নাম্বার ওয়ান প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হচ্ছে কি যে আমরা অনেকেই বলি যে আমরা নিরাপদ খাদ্য চাই, কিন্তু আমরা টোটাল পপুলেশন সেক্টরের কত পার্সেন্ট আমরা চাই যে নিরাপদ খাদ্য আমরা চাই, এই ডেটাগুলা কিন্তু আমাদের কাছে নাই। এবং নিরাপদ খাদ্য কিনতে গেলে আমাদের একটা সাধারণ একখান ধারণা আছে যে একটু বেশি দাম দিয়ে খেতে হবে আমাদেরকে নিরাপদ খাদ্য, কারণ নিরাপদ খাদ্য তৈরি করতে খরচ বেশি হয়, ট্রান্সপোর্ট করতে খরচ বেশি হয়, বিপণন করতে খরচ বেশি হয়, যার ফলে আমাদের একটু বেশি দামে নিরাপদ খাদ্যটা কিনতে হবে। কিন্তু আমরা কিন্তু জানি না যে টোটাল কনজিউমারের কত পার্সেন্ট, আমরা কত কত পার্সেন্ট বেশি পর্যন্ত যে আমরা মানে নিরাপদ খাদ্যটা কিনবো,
এই ধরনের কিন্তু কোনো স্টাডি আমাদের কাছে নেই। যদি আমাদের এই স্টাডি গুলা থাকতো, তাহলে হয়তো আমরা সেইভাবে আমাদের ইন্টারভেনশন গুলা ডিজাইন করতে পারতাম, ইমপ্লিমেন্টেশনে সেভাবে যেতে পারতাম। এবং তারপরে আরো একটা বিপণনের ক্ষেত্রে আরো একটা জিনিস দেখা যাচ্ছে, এখানে আছেন আমাদের কাকলি খান, আছেন আমাদের ইকবাল হোসেন সাহেব আছেন। আমি জানি না ওনারা যে নিরাপদ খাদ্য বলছেন, নিরাপদ খাদ্য বিক্রি করছেন, কিভাবে ওনার নিরাপদ খাদ্যটা সংগ্রহ করছেন। এই জায়গাটা আমার একটু যদি আগে জানতে পারতাম তাহলে আমার জন্য খুব ভালো হতো। যে নিরাপদ খাদ্য এমন না হওয়া ওই কথা, যে একজন কৃষক বললো যে আমি খুব ভালোভাবে খাদ্যটা তৈরি করছি, আমার খাদ্যটা নিরাপদ, এবং আমি সেটাকে নিরাপদ মানে বিবেচনা করেই আমি তার কাছ থেকে সংগ্রহ করলাম এবং আমি আপ এন্ড মার্কেটে বিক্রয় করলাম। এই যদি ব্যবস্থা হয় তাহলে সেখানে আমাদের একখান চ্যালেঞ্জের জায়গাটুকু থেকেই যাচ্ছে এটা। আরো একটা জিনিস বলি যে আমাদের দেশে এখন ফেরোমেন ট্র্যাপ বলে এখন ব্যবস্থা চালু হয়েছে, যেটা ফার্মারদের কাছে লার্জলি পপুলারিটি পেয়ে গেছে। কিন্তু আমরা কিন্তু এটাও জানি যে অনেক কৃষকই আছেন যারা ফেরোমন ট্র্যাপ ব্যবহার করছেন, রাত্রিবেলা যে আবার কিছুটা কিন্তু ইনঅর্গানিক ফার্টিলাইজারটাও ব্যবহার করে ফেলতে বা পেস্টিসাইডটা ব্যবহার করে ফেলছেন। এই এই তথ্যটা কিন্তু আমাদের জানার মধ্যেই আছে এটা। তো সেই ক্ষেত্রে আমার খাদ্য কতটুকু নিরাপদ থাকছে এটা একটা বিষয়। আর বিপণনের ক্ষেত্রে আমাদের কাকলি ম্যাডামরা যেটা রয়েছেন, উনারা উনারা কি পরিমাণ দামে বিক্রি করছেন শহরে এসে, উনাদের সাপ্লাই চেইনটা কি রকম, উনারা কার কাছ থেকে কালেকশন করছেন, কত দামে কালেকশন করছেন, উনাদের সেফ ফুডের যে ক্রাইটেরিয়া গুলো আছে সেইটা কিভাবে নিশ্চিত করছেন, সেই দামগুলো সেই বিষয়গুলো কিন্তু আমরা জানি না। জি আমরা একটা যে একটু একটা বলে নি, আমরা আরেকটা জিনিস জানি যে আমি নিরাপদ খাদ্য তৈরি করতে চাইলেই কিন্তু আমার জন্য অতখানি সহজ না। একটা যদি 500 হেক্টরের একটা মাঠ থাকে, সেই মাঠে যদি আমি 10 জন 15 জন ফার্মার আমি ফেরোমন ট্র্যাপ ব্যবহার করলাম, অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করলাম, আমার খাদ্যটা মানে সেভ হয়ে গেল। এইটা কিন্তু না, এটা যতক্ষণ না পর্যন্ত আমরা একটা ক্লাস্টার ভিলেজ করতে পারবো, ক্লাস্টার মাঠ করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের নিরাপদ খাদ্য তৈরি করাটা অনেকখানি চ্যালেঞ্জ হয়ে যাবে। এবং আমাদের জন্য নিরাপদ খাদ্য যদি আমরা আপ এন্ড মার্কেট পর্যন্ত নিতে চাই, তাহলে আমাদের একখান ব্যাকইয়ার্ডে একখান প্ল্যাটফর্ম থাকা দরকার। মানে কি বলবো, যে মার্কেট প্লেস থাকা দরকার, যেখানে আমার মানে চাষিরা যারা আছে নিরাপদ খাদ্য তৈরি করেন, তারা খাদ্যটাকে ওই মার্কেট প্লেসে নিয়ে আসবেন। সেখান থেকে আমার আপ এন্ডের যারা ট্রেডার রয়েছেন, আমাদের কাকলি আপাদের মতো, তারা সেখান থেকে কালেক্ট করবেন, নিয়ে যে আমাদের শহরের ক্রেতাদেরকে খাওয়াবেন। এই জায়গাগুলো আমাদের এখন পর্যন্ত তৈরি হয় না এটা। মিটন ভাই, তাহলে আপনি জি আমাকে জি জি আনিস ভাই, জি আপনি একটুখানি থাকেন, কারণ অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন যেগুলো কাকুলি খানের কাছ থেকেই আমাদেরকে জানতে হবে। কারণ এখানে দর্শকরাও কতগুলো প্রশ্ন তুলেছেন, যেমন মোহাম্মদ আলম সাহেব বলছেন যে একটা খাবার যে নিরাপদ সেটা আমি বুঝবো কি দিয়ে। তানভীর ভাই জাপান থেকে যুক্ত হয়েছেন, শেখ তানভীর, তিনি কাকুলি আপার কথা শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আমি দেখছি কাকুলি আপার অনেক ভক্ত। তো স্বাগত জানাই কাকুলি আপা। কাকুলি আপা, আপনি আনিস ভাইয়ের কথা শুনেছেন, ডক্টর আনিসের কথা শুনেছেন। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনার অভিজ্ঞতা শোনার জন্য, কেননা আপনার কাছে অনেক কিছু জানবার আছে। আপনি কিভাবে, আপনি আপনি নিরাপদ খাদ্য বলেই বিক্রি করেন, আপনার প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য বিক্রি করে। আপনি নিরাপদ খাদ্যের নিশ্চয়তাটা কিভাবে দেন, কিভাবে সংগ্রহ করেন, তারপরে নিরাপদ খাদ্যের দামের ব্যাপারটা আসছে। আমি জানি আপনি খুব ভালো দামে বিক্রি করেন, ঢাকার খুব নাম করা কতগুলো প্রতিষ্ঠানে আপনার খাবার যায়, তো হয়তো ভালো দামে আপনি বিক্রি করেন। তবু চ্যালেঞ্জের জায়গাগুলো কোথায় এবং আপনি কিভাবে সেটা করছেন, আর চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়টা কি? সরকারের দিক থেকে কি করণীয় আছে, বেসরকারি দিক থেকে কি করণীয় আছে, আপনি যদি একটু বলেন। তাহলে আমাদের এখানে দুজন এক্সপার্ট আছেন, ডক্টর আনিসও একজন এক্সপার্ট এবং ডক্টর সালেহ আহমেদ, তিনিও একজন ভ্যালু চেইন এক্সপার্ট। আমরা তাদের এক্সপার্ট ওপিনিয়নটা শুনবো, কিন্তু মাঠ পর্যায়ে আপনাদের যে অভিজ্ঞতা সেটা শোনা আমাদের খুব দরকার। কাকুলি খানের পরে আমরা শিমুলের কাছে আসবো। কাকুলি খান যদি বলেন। আনিস ভাইয়ের কথা শুনছি, আপনাদের সবার কথা। সেটা হচ্ছে নিরাপদ খাবারে প্রথমে বলা হয়েছে যে নিরাপদ খাবার এটা আমরা কিভাবে নিশ্চয়তা দিই। আসলে যদি বলেন যে আমরা ওইভাবে যে কোনো সার্টিফিকেট বা মিঠুন ভাই কথা কি শুনতে পাচ্ছেন? আমার শুনতে মোবাইল একটু পাচ্ছি, শুনতে ডিস্টার্ব পাচ্ছি, জি হচ্ছে। জি শুনতে আচ্ছা, পাচ্ছি, জি জি। সেটা হচ্ছে যে নিরাপদ খাবার সেইভাবে যদি নিশ্চয়তা বলেন, তাহলে যে আপনার অর্গানিক বা সেফ ফুডের আমাদের যে সার্টিফিকেট বা সেই ধরনের কোনো আমাদের, আপনি তো জানেন যে আমরা ওই ধরনের কোনো এখনো পর্যন্ত এরকম কোনো কিছু গড়ে তুলতে পারিনি।
আমরা ব্যক্তি উদ্যোগে বিভিন্ন জায়গা থেকে, আমি বলেন, শিমুল বলেন, আমরা এরকম অনেকেই নিরাপদ খাবার নিয়ে কাজ করছি ব্যক্তিগত উদ্যোগে, এবং বেশ কিছু এনজিও, বেশ কিছু প্রতিষ্ঠান 10-11 বছর ধরে যে কাজ করছি সেই অভিজ্ঞতার আলোকে এসে বা পরিচিতি আমাদের একটা জায়গা তৈরি করেছি, সেখান থেকে আমরা সেফ ফুড বলে বলছি। কিন্তু সেই অর্থে কিন্তু আমাদের ওই সার্টিফিকেট বা ওই টাইপের মানে যেটা গ্রহণযোগ্যতা একটা, সেটা কিন্তু আমাদের হাতে নেই। হ্যাঁ, সেফ ফুড এই অর্থে আমরা বলি, বা সেফ ফুড ঠিক না, মানে আমরা নিরাপদ বা অর্গানিক বলতে পারি। অর্গানিক যদিও আমাদের দেশে আমি মনে করি কোথাও হয় না, কিন্তু তারপরে আমরা যেটা বলি, যেমন আমার এখানে যে প্রোডাক্ট আসে, আপনারা জানেন কিনা জানি না, আমার গ্রামীণ নারীদের বাড়ির আঙিনার ফসল আসে। আপনি হয়তো জানতে পারেন যে গ্রামীণ নারীরা বাড়ির আঙিনায় একটা লাউ গাছ বা একটা চাল কুমড়া গাছ বা একটা মিষ্টি কুমড়া গাছ তার বাড়ির আঙিনায় যেটা লাগায়, সে সাধারণত ওই গাছে কোনো পেস্টিসাইড বা রাসায়নিক সার ইউজ করে না। সে সার হিসেবে কি ব্যবহার করে? সে ব্যবহার করে বাড়িতে, প্রত্যেকটা গ্রামীণ বাড়িতে আপনি খেয়াল করে দেখবেন, গরু পোষে, তারপরে তার রাতের খাবারটা হয়তো একটু ভাত, এঁটো কাটা, মাছের এঁটো কাটা, অনেক কিছুই থাকে যেটা সে গাছের গোড়ায় ঢেলে দেয়। এবং গাছে যদি পোকা হয়, পেস্টিসাইডের বদলে সে কিন্তু কি ব্যবহার করে? ছাই ব্যবহার করে। এখন একটা এরকম গ্রামীণ 100 না, অন্তত কয়েকশো পরিবার আছে, গ্রামীণ নারীদের বাড়ি থেকে আমরা প্রোডাক্টটা কালেক্ট করি। একটা বাড়িতে একটা মহিলার হয়তো একটা লাউ গাছ, সেই লাউ গাছে হয়তো তার 10টা লাউ হয়েছে বা 12টা লাউ হয়েছে। একবারই কিন্তু 12টা লাউ হয় না, হয়তো 4-5টা লাউ হয়েছে। সে 2টো লাউ তার বাসার জন্য রেখেছে, 3টা লাউ কিন্তু উদ্বৃত্ত থেকেছে। এই উদ্বৃত্ত লাউ তাদের হাজবেন্ডরা কিন্তু বাজারে বিক্রি করতে পারে না বা নিয়ে যেতে পারে না। ওই ওই লাউটা কি হয়, গ্রামে মহিলা কম দামে দিয়ে দেয় অথবা প্রতিবেশীরা নেয়। আমরা এখানে যে কাজটা করছি, এইরকম গ্রামীণ যেসব নারীরা আছে তাদেরকে উদ্বুদ্ধ করেছি, তাদেরকে বিভিন্ন সময় আমরা দেশীয় বীজ দেওয়ার চেষ্টা করেছি, দিই। এবং এই গ্রামীণ নারীদের এই 1-2 করে এরকম যদি 200-500 মহিলা হয়, কারো বাসায় কলা থাকে, কারো বাসায় পুঁই শাক থাকে, কেউ লাউ করে, কেউ মিষ্টি কুমড়া করে, কেউ ডালের বড়ি করে, কেউ গরুর দুধ করছে, কেউ দেশি মুরগিটা পুষছে। এইরকম যখন 50টা মহিলার কাছ থেকে আমরা কালেক্ট করি, তখন কিন্তু একটা বাল্ক পরিমাণে প্রোডাক্ট হয়ে যায়। 50 মানে আমরা কিন্তু সবসময় একই মহিলার কাছে লাউ পাই তাই না, এরকম কয়েকশো পরিবার আছে। এই হয়তো এক এক সপ্তাহে, আমার যেমন শুক্রবার এখানে হাটবার, শুক্রবারে আমার এখানে যে প্রোডাক্ট আসে, বৃহস্পতিবারে আমরা কিন্তু ওখান থেকে কালেক্ট করি প্রোডাক্টটা। একটা শহরেও বাড়িতে হাটবার থাকে আছে? মহিলা। আপনি কি কথা শুনতে পাচ্ছেন মিঠুন ভাই? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। আমি জিজ্ঞেস হ্যাঁ, করছি যে শহরেও হাটবার আছে, আপনি বলছিলেন শুক্রবারে হাটবার। হ্যাঁ, আমার 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 শুদ্ধ কৃষিতে আমরা শুক্রবার এবং মঙ্গলবার এই দুদিন হাটবার আমরা নির্ধারণ করেছি, এবং গ্রামীণ নারীদের বাড়ির আঙিনার যে ফসলটা আসে, ওই ফসলটাকে আমরা বৃহস্পতিবারে ওখানে হাট যে বসে ওখান থেকে আমরা কালেক্ট করি, এবং শুক্রবারে আমার এখানে হাট বসে। ওই গ্রামীণ নারীদের ওই প্রোডাক্টটা নিয়েই আমার শুক্রবার এখানে হাট বসে, এবং এই হাটবারে, এবং এটা সকাল 11টার মধ্যে ক্লোজ, আমার এখানে 11টার মধ্যে বেচা কেনা শেষ হয়ে যায়। হ্যাঁ, ন্যাচারালি এই মহিলারা যেহেতু বাড়ির আঙিনায় একটা লাউ গাছে একটু লাউ করছে বা একটু মিষ্টি কুমড়া করছে, বা তার বাড়ির আঙিনায় সে একটা মুরগি পুষছে, সেই মুরগিটা কিন্তু একেবারেই গ্রামে চড়া মুরগিটা কিন্তু মানে একেবারেই গ্রামীণ যে মুরগি বা মুরগির ডিম, এইভাবে আমরা কালেক্ট করছি। তা বাল্ক পরিমাণে একটা প্রোডাক্ট আমরা 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 পাচ্ছি। সংগ্রহটা বুঝলাম যে আপনি গ্রামীণ নারীদের, আমরা সংগ্রহটা বুঝলাম কাকুলি আপা, যে আপনি গ্রামীণ নারীদের কাছ থেকে সংগ্রহ করছেন, জি জি। তারপরে হাট বার করে 2 দিনে আপনি বিক্রি করছেন। আর কি হ্যাঁ, চ্যালেঞ্জ, না আপনি কোনো চ্যালেঞ্জ অনুভব করছেন কিনা? অবশ্যই করছি, কারণ এই যখন আমি গ্রামীণ নারীদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আমি কালেক্ট করে নিয়ে আসছি, তখন এই প্রোডাক্টটা নর্মালি আপনি খেয়াল করে দেখবেন, বাজারে যে পেস্টিসাইড বা রাসায়নিক সার ব্যবহার করলে যে সবজির তরতাজা একটা ভাব থাকে, এই সবজিতে কিন্তু সেটা থাকে না। এই সবজির চেহারাটা ন্যাচারালি এরকম থাকে না। আর আরেকটা জিনিস, আমি যে প্রোডাক্টগুলো কালেক্ট করি, এটা কিন্তু ঝিনাইদহ, কালীগঞ্জ বা কুষ্টিয়ার ওখান থেকে। তা এই প্রোডাক্টটা রাস্তায় আসতে যে সময়টা লাগে, একদিন আমরা বৃহস্পতিবারে কালেক্ট করছি, শুক্রবারে সকালে এসে পৌঁছাচ্ছে। ভেজিটেবলের চেহারাগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, এবং আপনার পরিবহন কস্ট তো অনেক বেশি, কারণ আমরা কিন্তু পিক আপ ভরে প্রোডাক্ট আনতে পারছি না। একটা পিক আপে প্রোডাক্ট আনতে আমাদের রাস্তায় 3000-4000 টাকা আমাদেরকে দিতে হয়, চাঁদা দিতে হয়। আমাদেরকে বিভিন্ন জায়গায় চাঁদা দিয়ে 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 তারপরে সেই প্রোডাক্ট আমাদের ঢাকাতে এসে পৌঁছায়। তখন আমাদের কি করতে হয়, কখনো পিক আপে আনতে হয়, কখনো আমরা বাসে নিয়ে আসি। বাসে নিয়ে আসার পরে কাউরান বাজারে সেখানেও একটা আপনার চাঁদা আছে, সেখানেও একটা ক্যারেট প্রতি ভাড়া আছে। বিভিন্ন ভাবে আসলে আমাদেরকে, মানে যে লাউটা আমি 15 টাকায় বা 20 টাকায় কিনলাম, সেই লাউটা ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে আসলে 50 টাকা হয়ে যায়।
এই যে পরিবহন এবং চাঁদাবাজির কারণে একটা বড় অংশ কিন্তু আমাদের চলে যায় ওখানে। আচ্ছা, তারপরে যখন আমরা ঢাকাতে এই প্রোডাক্ট আমাদের আউটলেটে নিয়ে আসছি, তখন আপনার কাউরান বাজারে যখন যে লাউ আসে আপনি খেয়াল করে দেখবেন, আমরা হয়তো 50টা 100টা বা 200টা লাউ আনছি, কিন্তু কাউরান বাজারে একটা ট্রাকে কিন্তু 500 1000 2000 করে লাউ আসছে। একটা লাউ প্রতি কিন্তু 1-2 টাকার বেশি খরচ হয় না, কিন্তু আমাদের একটা লাউ প্রতি কিন্তু 15-20 টাকা খরচ হয়ে যাচ্ছে। তখন এই প্রোডাক্টের দাম ন্যাচারালি আপনার নর্মাল বাজারের থেকে দ্বিগুণ হয়ে যাচ্ছে। দ্বিগুণ হওয়ার কারণে কাস্টমারদের নানান রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, কেন বাজারে লাউ যেটা 50 টাকা আপনারা কেন সেটা 80 টাকা নিচ্ছেন, আপনারা সেটা 60 টাকা নিতে পারেন, 80 টাকা কেন নিচ্ছেন। প্রতি মুহূর্তে আমাদেরকে কিন্তু প্রশ্নের উত্তর দিতে হয় এবং নাজেহাল হতে হয়। আর আরেকটা জিনিস, এই যে প্রোডাক্ট আমরা আনছি, এই প্রোডাক্ট আনার সময় কিন্তু একটা বড় পরিমাণে প্রোডাক্ট নষ্ট হয়ে যায়। লাউ থেতো হয়ে যাচ্ছে, চাল কুমড়ো থেতো হয়ে যাচ্ছে, হয়তো 50টা লাউয়ের মধ্যে 10টা লাউয়ের চামড়া উঠে গেল, 5টা লাউয়ের চাল কুমড়ার গা থেতো হয়ে গেছে, মিষ্টি কুমড়া পচে গেছে, কলার গা খোসা উঠে গেছে। কিন্তু প্রতি মুহূর্তে আমাদেরকে কিন্তু এটা করতে হচ্ছে। তখন প্রোডাক্টের দাম কিন্তু বেড়ে যাচ্ছে। আর এই প্রোডাক্টের দাম বাড়াটা কিন্তু খুবই একটা মানে উভয় পক্ষের জন্য, আমাদের জন্য এবং কাস্টমারের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে কাকুলি আপা, আপনি এখানে একটুখানি থামুন, আমরা আপনার কাছে আবার আসবো। জি জি। আমি এবার একটু শিমুলের কাছে যেতে চাই। শিমুলের অভিজ্ঞতাটা কি বিপণনের চ্যালেঞ্জ বিষয়ে? ইকবাল হোসেন শিমুল। জি ধন্যবাদ। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, কাকুলি আপা অনেক কিছুই বলে ফেলছে, তো আমি আমার অবস্থান থেকে আমি কিছু ভিন্নতা বলবো। এক নাম্বার হচ্ছে, যখন আমরা সরাসরি কৃষকের সাথে কাজ করতাম প্রান্তিক কৃষক, তখন আমাদের যে চ্যালেঞ্জগুলো ফলো করতে হয়েছে, যেমন আমরা নিরাপদ খাদ্য বলতে সেফ ফুড যেটাকে আমরা বলি, সেটাকে যদি আমরা এখন ফার্ম লেভেল থেকে যদি আমরা হ্যাসআপ ফলো করার কথা বলি, আমরা যদি গ্যাপ ফলো করার কথা বলি, গুড ম্যানেজমেন্ট প্র্যাকটিসের কথা বলি, এগুলো কিন্তু আসলে বড় একটা চ্যালেঞ্জ আমাদের প্রান্তিক কৃষকদের মাধ্যমে ভ্যালুচেন করে দূর করে নিয়ে আসে। এটা একটু নোটে নিবেন, কারণ প্রান্তিক কৃষকের সাথে আমাদের তথ্য প্রযুক্তি কমিউনিকেশন করে সেটাকে ভ্যালু চেনের আন্ডারে আনাটা খুব টাফ, কারণ তাকে আমি সবসময় নজরদারি করতে পারতেছি না। তাহলে এখানে আমাকে দ্বিতীয় কোনো মাধ্যমকে চিন্তা করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যেটা সলিউশন করছি, আমাদের প্রজেক্টের নাম হচ্ছে আমাদের খামার। তো আমরা কি করছি, সেই এলাকাতে আমরা একজন শিক্ষিত তরুণ উদ্যোক্তা তৈরি করছি, যাকে আমরা ওয়েল ম্যানেজমেন্টটা কিভাবে সে কন্টামিনেশন যাতে না হয়, সেই সোর্সগুলোকে কিভাবে রিমুভ করতে পারে, সেগুলোকে কিভাবে রিডিউস করতে পারে, সেই জায়গাগুলোকে আমরা তাকে তৈরি করি অনলাইনের মাধ্যমে। তারপরে সে প্রোডাক্টটাকে আমাদের জন্য সে ঢাকায় সেন্ট্রালাইজ করে। এখন এখানে বড় আরেকটা চ্যালেঞ্জ রয়ে গেছে, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন। এখন ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে যেমন আমি কাজ করতেছি মগবাজার এলাকার একটা কমিউনিটি নিয়ে, এবং আমাদের সবচেয়ে বড় একটা মার্কেট হচ্ছিল দুধ। আমাদের প্রতিদিন প্রায় 150 লিটার দুধ লাগে প্রতিদিন, যেটা আমাদের ফিক্সড কাজ, কনজিউমারটা ফিক্সড। প্রতিদিন আমাদের একটা জারে দুধ দিয়ে চলে আসে, ওর পরের দিন আবার দেয়, সেই জারটা নিয়ে ব্যাক করে চলে আসে। অর্থাৎ আমাদের একটা ফিক্সড ইনকামের মেজর পার্টটাই হচ্ছিল মিল্ক। অর্থাৎ দুধের ক্ষেত্রে আমাদের বড় বড় চ্যালেঞ্জ আছে, এবং বাংলাদেশে এখন পর্যন্ত যে সকল এনজিও বা যারা ভ্যালু চেন নিয়ে কাজ করছে, মিল্ক ভ্যালু চেনটা অনেক টাফ। এখানে ননি সেপারেটের ব্যাপার, ফ্রোজেন সিস্টেম, দুধ জমে ভেঙে যাওয়া, মানে লটস অফ প্রবলেম এখানে আছে। তারপর সেটাকে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করে ঢাকার কাছাকাছি থেকে আমরা দুধটা নিচ্ছি। আমরা হয়তো জানি নাসিরাবাদ ইউনিয়ন, মেরাদিয়া, ত্রিমোহনী, নরসিংদী, এই অঞ্চল থেকে আমাদের দুধটা আসে। এটা হলো একটা পার্ট। তারপরে হচ্ছিল যে পার্টটা দেশি মুরগিটা, এটা আমাদের কাকলিয়াপার মধ্যে আমাদের বলতে হয়, আমরা ইনকিউবেটরের মুরগিগুলোকে ফুটিয়ে নিচ্ছি, বাচ্চা করে নিচ্ছি, ভ্যাকসিনেশনটা করে আমরা গ্রামের মহিলাদেরকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে কি হয়, আমাকে পালার জন্য এক্সট্রা কোনো খরচ করতে হচ্ছে। সেই মহিলা সেটাকে পালতেছে, সেটাকে একটা সার্টেন টাইমে আমরা তার কাছ থেকে কিনে নিচ্ছি। সে এর মধ্যে কিছু চ্যালেঞ্জও আছে, কিছু মরে যাচ্ছে ওয়েল ম্যানেজমেন্টের কারণে, হয়তো হচ্ছে না। কিন্তু তারপরেও আমি যদি 70% বা 60% যদি আমি রিটার্ন আনতে পারি, তাহলে কিন্তু আমার একটা বিশাল মার্কেট কিন্তু আছে। সেখানে বড় চ্যালেঞ্জ হচ্ছে কি, কনজিউমার লেভেলে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে হলো সেটাকে ট্রান্সপোর্টেশন করে এনে কনজিউমারকে বোঝানোটা বড় একটা চ্যালেঞ্জ। তার কারণ হচ্ছে কনজিউমার বাজারে পাকিস্তানি কক যেটাকে আমরা বলি বা সোনালী মুরগি যেটাকে বলি, সেটা আর দেশি মুরগি দেখতে সিমিলার। এখন কনজিউমারের মাইন্ড সাইকোলজিকে আপনি কিভাবে মোটিভেটেড করবেন যে ইয়েস এটাই দেশি মুরগি, এটা একটা বড় চ্যালেঞ্জ। তারপরে আমরা আসি যদি সিরিয়াল ক্রপসের যদি আসি, ভেজিটেবলে যদি আসি,
ভেজিটেবলটাকে কখনোই কিন্তু প্রতিদিন সাপ্লাই দেওয়ার প্রোডাক্ট না, বা কনজিউমারও প্রতিদিন কিন্তু বাজার থেকে প্রতিদিন সবজি কিনে না। তাহলে তাদেরকে সপ্তাহে একদিন, যেটা আপনি আবার বললো যে সাপ্তাহিক হাট, এটাকে আসলে আমাদেরই বিল্ড করতে হয়। সাপ্তাহিক হাটে আমাদের যা অর্ডার আসবে সেটাকে প্রি অর্ডার হিসেবে আমাদের আগেই নিয়ে নিতে হয়। তো সেই অর্ডার মোতাবেক আমার কনজিউমারের দরজায় আমার চলে যায়। কাকুলিয়াপার যে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে কাকুলিয়াপার এখানে এসে নিয়ে যান, আর আমাদের চেঞ্জটা হচ্ছে যে আমরা সরাসরি কনজিউমারের বাসায় পৌঁছে দিচ্ছি, পুরো ঢাকা সিটিতে না, জাস্ট মগবাজার যে কমিউনিটিটা, রমনা হাতিঝিল থানা কমিউনিটিটা, সেখানে আমাদের যে ফ্যামিলি মেম্বারগুলো দুধ নিচ্ছে, তারাই আমাদের ডিম নিচ্ছে, তারাই আমাদের দেশি মুরগি নিচ্ছে, ভেজিটেবল নিচ্ছে। এখন ভেজিটেবল হচ্ছে র ফুড। এখন সেখানে যদি আমরা যদি বলি স্ট্যান্ডার্ড মেনটেন করার ব্যাপার, যদি আমরা সি ফুড ভ্যালু চেনের কথা যদি আসি, সেই ভ্যালু চেনে যদি আমরা এখন এই র ফুডের স্ট্যান্ডার্ড মেনটেন করি, কে এরকম কোনো প্রতিষ্ঠান তো আমাদের বাংলাদেশে এখনো নেই। তাহলে এই জায়গা একটা বড় চ্যালেঞ্জ, যে কে করবে সেটাকে নিয়ে। তাহলে আমাদের ব্যক্তি উদ্যোগে যখন আমরা ফার্মার লেভেলে কাজ করতে গেছি, তখন যে চ্যালেঞ্জ পাইছি, ফার্মাকে কিন্তু আপনি 100% কিন্তু টেক কেয়ার করে রাখতে পারবেন না, কারণ সে কখন, মানে যেমন যে স্যার বললেন যে ঠিক আছে শিমুল, আমরা আপনার অভিজ্ঞতাটাই শুধু জানতে চাচ্ছি, তারপরে বাকিটা আমাদের এক্সপার্টরা বলবেন কি করতে হবে। তো আমি যতটুকু আপনার কথা বুঝলাম, দুধ নিয়ে কাজ করেন এবং দুধে একটা চ্যালেঞ্জ আছে, সবজিতেও চ্যালেঞ্জ আছে। আমাদের দর্শকরাও কিছু প্রশ্ন ইতিমধ্যে করে ফেলেছেন। তার একটা হলো যে আমরা কি ধরনের স্ট্যান্ডার্ড ফলো করব, আমরা যে গ্যাপ ফলো করব সেই গ্যাপটা কোন গ্যাপ হবে, অথবা এখানে প্রশ্ন এসছে যে আমি কিভাবে নিশ্চিত হচ্ছি যে লাউটা আমি বিক্রি করতেছি আমার নারীদের উৎপাদিত, সেই লাউটা যে নিরাপদ সেটা আমি কিভাবে একজন বলেছেন যে জৈব হলেই কি সেটা নিরাপদ হবে, হয়তো আমি সার ব্যবহার করি না কিন্তু তাহলেই কি সেটা নিরাপদ হবে, ইত্যাদি অনেকগুলো প্রশ্ন আছেন। আমাদের মধ্যে নতুন করে যুক্ত হয়েছেন যারা মোর্শেদ আলম, আমি তাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু আমি এখন যেতে যাচ্ছি সালেহ আহমেদের কাছে। ডক্টর সালেহ আহমেদ নিরাপদ খাদ্য নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন এবং তিনি আপনারা জানেন যে এফএওর যে ফুড সেফটি প্রজেক্ট ছিল, সেই এফএও ফুড সেফটি প্রজেক্টেরও তিনি কনসালটেন্ট ছিলেন। সালেহ ভাই অনেক ক্যাপাসিটিতে অনেকগুলোতে কাজ করেছেন। সালেহ ভাই যদি এই বিষয়ে একটু বলেন, আপনার দৃষ্টিতে নিরাপদ খাদ্যের চ্যালেঞ্জটা কি এবং আমাদের এই উদ্যোক্তারা যা বললেন তার প্রেক্ষিতে আপনার কমেন্ট যদি একটু পাই। ডক্টর সালেহ আহমেদ। ধন্যবাদ আতাউর রহমান মিটন এবং অন্য যারা অংশ নিচ্ছেন সবাইকে। তো আমি ডক্টর আনিস এবং কাকলিখার এবং আমাদের এই যে একটু আগে যিনি বললেন ওনাদের কথাগুলো শুনলাম। আসলে প্রথমত হলো যে আমাদের মানে পণ্য সামগ্রী নিরাপদ, পুষ্টিহীন বা পুষ্টিকর, এটা বড় কথা নয়। বড় কথা হলো যে আমাদের কৃষি পণ্যের বাজার ব্যবস্থাটাই একটা অত্যন্ত অনুন্নত, এবং যেই সমস্যাগুলো আমরা এমনি ইন জেনারেলি আমাদের এই মার্কেটিং অফ আওয়ার মানে এগ্রো কমোডিটিস, এই যে সমস্যাটা আমরা মানে দেশ জুড়ে মানে দীর্ঘদিন যাবত আমরা ফেস করতেছি, এটা সাথে আমাদের এই আজকের আলোচনা নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিপণনকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ খুব একটা নাই আমার মনে হয়। বিষয়টা হলো প্রথম যে একটা ফার্স্ট হলেও নিরাপদ খাদ্য বা পুষ্টি সমৃদ্ধ খাদ্য, এইটা এই বিষয়টাকে মানে সংজ্ঞার মধ্যে এনে বুঝে নেওয়া, মানে বোথ মানে ফর দ্য বিজনেস ম্যান অর ট্রেডার্স এবং কনজিউমার্স, যে নিরাপদ খাদ্য আমরা কাকে বলবো। এটার মধ্যে আসবে একটা লেবেলিং এর বিষয়, একটা সার্টিফিকেশনের বিষয়। মানে যেহেতু এই বিষয়গুলো আমাদের দেশে একদম নতুন আসছে, যেমন লেবেলিং এ থাকতে হবে যে এটা হেলদি, ক্লিন, তাই না, বা ডায়েট ফ্রেন্ডলি, মানে এই বিষয়গুলো লেবেলিং উইল ইন্ডিকেট। এবং এইটা মানে কোনো একটা নির্ধারিত সংস্থা, প্রাইভেট হোক পাবলিক হোক, যে কোনো একটা সংস্থা থেকে এটা সার্টিফিকেশনটা লাগবে। মানে ইফ ইউ লাইক টু, কারণ গোয়ালা তার দই কখনো খারাপ বলে না। আমরা যে সমস্ত এস্টাবলিশড মানে কোম্পানিগুলো, বিশেষ করে আমি প্রসেস কোম্পানির কথা বলছি, যে এই কোম্পানিগুলো যারা এস্টাবলিশড,
not only in the country, they are also exporting মানে about 100 countries of the world. যে সেখানেও যে তারা মানে এই আমাদের প্রোডাক্ট গুলো দিচ্ছে, এগুলোরও এই মানে নিরাপদ অবস্থা নিয়ে নানান রকমের আছে। কয়েক মাস আগে আমরা দেখছি 52টা পণ্য মানে হাইকোর্ট থেকে নিষেধ করে দিছে, কিন্তু তারপরও পণ্যগুলো বাজার থেকে উইথড্র হয় নাই। মানে হিয়ার ইজ এ কোশ্চেন অফ মানে রেগুলেটরি এনফোর্সমেন্ট। কাকলি যেমন বলছে যে ট্রান্সপোর্টেশন প্রবলেমটা নিরাপদ হোক আর অনিরাপদ হোক এটা একই রয়ে গেছে। যেমন চাঁদাবাজির প্রশ্নটা আসছে, মার্কেটে একটা সিন্ডিকেশনের প্রশ্ন আসছে। ইটস এ কমপ্লিটলি মানে রেগুলেটরি এনফোর্সমেন্ট, দেয়ার ইজ রেগুলেশন ইন দি কান্ট্রি, কিন্তু সমস্যাটা হলো এনফোর্সমেন্টের দিক দিয়ে, তাই না? তো আমার যেটা কথা হলো যে গ্রাজুয়ালি আমরা ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ মানে এটা পাবলিক এবং প্রাইভেট যারা বিষয়টা বুঝে, কিন্তু আনফরচুনেটলি আমাদের দেখা যাচ্ছে একটা জিনিস, এটা হলো যে মানে আমার এই প্রায় এই কি বলে 20 বছরের কনসালটেন্সি জীবনে আমি যেটা দেখেছি যে লার্নেড পারসন, এক্সপেরিয়েন্সড পারসন ইন পার্টিকুলার সাবজেক্ট মানে যারা আউট অফ পাবলিক সার্ভিস তাদেরকে কোনো কিছুতেই খুব একটা ডাকা হয় না। আজকে কাকলি বা আমাদের এই যে ইকবাল হোসেন শিমুল সাহেব, এরা প্র্যাকটিক্যালি দে আর ডুইং দিস বিজনেস। এখন ওনারা জানে হোয়াট টাইপ অফ প্রবলেম দে আর ফেসিং, এবং এই সমস্যাগুলো যখন পাবলিক সেক্টরে মানে নির্দিষ্ট করা সংস্থা, আমি নাম বলছি না, যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে সরকারের পক্ষ থেকে, তারা যখনই কোনো পলিসি করে, কোনো প্রোগ্রাম করে, কোনো প্রজেক্ট করে, মানে আমার মনে হয় না যে 1% পাবলিক সেক্টর রিপ্রেজেন্টেটিভ সেখানে তারা ইনভাইট করে। মানে বিষয়টা মানে বিপদটা কোন জায়গায়, যে লার্নেড পারসন ইজ কিকড অ্যাওয়ে ফ্রম দ্য সিস্টেম, মানে হু ক্যান গিভ ইউ ম্যাক্সিমাম ইনপুট, যে তোমাকে বেশি মানে ইনপুট দিতে পারে ফর ইমপ্রুভমেন্ট অফ ইউর অ্যাপ্রোচ, ইউর প্রোগ্রাম অর প্রজেক্ট, এদেরকে ডাকে না। ইন সার্ভিসে সরকারি সংস্থায় যারা আছেন শুধু তারাই কেন্দ্রীভূত থাকেন, তারা যেটা বুঝেন সেটাই করে। এমনকি যেমন এই যে বড় বড় প্রকল্পগুলো শত শত টাকা নিয়ে এই উৎপাদন বলো, উৎপাদন পরবর্তী ব্যবস্থাপনা, বাজারজাতকরণ এগুলো করো, মানে আমি জানি না মানে যে এই প্রজেক্ট গুলো যারা তৈরি করে এই প্রজেক্ট গুলো কমপ্লিট ওয়েতে আসে না এই কারণে যে এই প্রজেক্ট গুলো তৈরিকালীন সময় যদি এমন সিস্টেম থাকতো একটা ইনবিল্ট, যে এই বিষয়ে বিশেষজ্ঞ যারা প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর থেকে রিটায়ার করে গেছেন, এই সমস্ত বিজ্ঞজনকে দিয়ে যদি এই প্রজেক্ট গুলো একটা রিভিউ করে নিত বা তাদের মতামত নিয়ে ফাইনাল করা হতো, তাহলে এই প্রকল্পগুলো সার্থকতার সাথে কাজ করতে পারত। তো এই যে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিপণনের চ্যালেঞ্জ, এটা আমাদের সাধারণ বিপণনের যে অবস্থা আমাদের দেশে, এটার উন্নয়নের সাথে এটা অত্যন্ত সম্পৃক্ত। এটা আরো স্পেশালাইজড ইস্যু। আমরা গ্রাজুয়ালি মানে এটার মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে যে নিরাপদ খাদ্য বলতে কি বোঝায়, তার উপকারিতা কি, পুষ্টি সমৃদ্ধ বা এখন যেটা নিউট্রিশন সেনসিটিভ এগ্রিকালচার আসছে, এই বিষয়গুলো সম্পর্কে একটা সম্যক ধারণা আমাদের মানে স্টেক হোল্ডারদের দিতে হবে। মানে এটা প্রডিউসার টু কনজিউমার সবাইকে দিতে হবে, পলিসি মেকারদেরও সেইভাবে বিষয়টা তাদের প্রায়োরিটিতে নিতে হবে। তাইলেই আস্তে আস্তে আমরা আমাদের এই বিষয়টা নিয়ে এগিয়ে যেতে পারবো। অনেক ধন্যবাদ সালেহ ভাই। আমি আপনার কাছে আবার আসতে চাই, কিন্তু তার আগে মোর্শেদ ভাই যুক্ত হয়েছেন, যারা মোর্শেদ আলম ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় নেই,
আশা করি মোর্শেদ ভাই নিজের পরিচয়টা দিয়ে শুরু করবেন, কিন্তু তার আগে আমার দিক থেকে একটা প্রশ্ন, সেটা হলো যে এই যে সরকার, আমরা করোনা কালে যদি দেখি, তাহলে করোনা কালে আমাদের পুষ্টিকর খাবার বেশি করে খাওয়ার কথা বলা হয়েছে এবং কৃষিজাত পণ্য যাতে তার প্রবাহটা সঠিক রাখতে পারে, উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ, সেখানে 5,000 কোটি টাকার প্রণোদনা দেওয়া হয়েছে। আবার এবার বাজেট হয়েছে, আপনারা জানেন সেই বাজেটেও প্রায় একটা বড় বাজেট, হ্যাঁ, প্রায় 15,000 কোটি টাকার কাছাকাছি একটা বাজেট হয়েছে কৃষি খাতে। সবটা মিলিয়ে আমাদের নিরাপদ খাদ্য সেখানে কতটুকু জায়গা জুড়ে আছে? এই 5,000 কোটি টাকার প্রণোদনা কিংবা নতুন যে বাজেট, এগুলো কি আমাদের নিরাপদ খাদ্য ভ্যালু চেইনকে শক্তিশালী করবে বলে মনে হয় আপনার? মোর্শেদ ভাই যদি একটু বলেন আপনার পরিচয়টা দিয়ে। মোর্শেদ আলম। আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মোহাম্মদ মোর্শেদ আলম। আমি বাংলাদেশ অ্যানিমেল এগ্রিকালচার সোসাইটির প্রেসিডেন্ট। আচ্ছা, আসলে আমি হঠাৎ করে হাজির হয়ে গেছি। আনিস ভাই আমাকে একটা লিঙ্ক পাঠানোর পরে আমি আর একটা লাইভে ছিলাম, সেই লাইভটা শেষ করতেই দেখে আনিস ভাই একটা লিঙ্ক পাঠিয়েছে নিরাপদ খাদ্য উপলক্ষে, এবং আমি একটু কৌতূহল বসেই আসলে আপনাদের সাথে যোগ দিয়েছি। আমার একটু ভয়, নার্ভাস লাগছে, কারণ আপনারা সবাই জ্ঞানী গুণী মানুষ। আমার মতো মানুষকে এখানে আসা সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আসলে মাঠের মানুষ। আমি আমার মূল কাজ পোল্ট্রি নিয়ে। আসলে আমি কৃষিবিদ, কিন্তু আমার গত 2 যুগ আমি কাজ করেছি পোল্ট্রির উপরে, পোল্ট্রি এবং লাইভস্টক উপরে আমার কাজ। আর নিরাপদ খাদ্য আমার মনে হয় একটা অত্যন্ত জটিল এবং মনে করি অত্যন্ত সময়োপযোগী। কারণ আজকে সকালে আমি শাইখ সিরাজের একটা সাক্ষাৎকার দেখছিলাম অনলাইনে, গ্যাপ নিয়ে কথা বলছিল। সেখানে দেখাচ্ছিল যে আপনার ইউরোপের সম্ভবত বেলজিয়ামের এক ভদ্রলোক প্রায় 700 টনের একটা অর্ডার পেয়েছিল তারা ওয়ালমার্টে, এবং সেই অর্ডারটি তারা ক্যান্সেল করতে বাধ্য হয়েছেন, এবং ভদ্রলোক অনেক কম্পেনসেশন দিয়েছেন শুধু গ্যাপ সার্টিফিকেশন না থাকার জন্য। এবং হটেস্ট ফাউন্ডেশন তারাও চেষ্টা করেছেন, এবং এটা গত 5 বছর, সম্ভবত 5 বছর হলো এই সার্টিফিকেশন হয় নাই। আজকে মাননীয় মন্ত্রী মহোদয় বললেন যে এটা বোধহয় আগামী 2-3 মাসের মধ্যে হবে। অবশ্যই এটা আমাদের জন্য একটা ভালো খবর। তো নিরাপদ খাদ্য আমার মনে হয় বাংলাদেশের বাজেটে আমি যা দেখেছি, এটা মানে বাজেটে আসলে খাদ্যতেই অবহেলা করা হয়েছে, আর নিরাপদ খাদ্য তো অনেক পরের অবস্থা। আমার মনে হয় যারা নীতি নির্ধারণ তারা বোধহয় এটা আসলে এটাকে নিশি মার্কেট হিসেবে তারা ধরে নিয়েছে। এটা একেবারেই কাকলি ম্যাডামের মতো যারা একেবারেই নিজের সাহস নিয়ে, নিজের পুঁজির উপরে সাহস করে নিজের, তাদের জন্য শুধু এটা ওই আপনার নিশ্চয় এটা স্বপ্নের জন্য না। যাই হোক, আমাকে ছোট করতে হবে, আপনারা অনেকে আছে বেশি গুরুত্বপূর্ণ কথা বলবেন। তো আমার কাছে যেটা মনে হয়, নিরাপদ খাদ্য ব্যবস্থার জন্য এখন যে পরিমাণে আন্দোলন আপনারা শুরু করেছেন, তো আমার মনে হয় যে এটা অবশ্যই এর মধ্যে অনেক সরকারের সহযোগিতা অনেক প্রয়োজন। কারণ নিরাপদ খাদ্য এবং সরকারি পলিসি ওতপ্রোতভাবে জড়িত। কারণ এটা সাধারণ লোক কেউই আপনি নিরাপদ খাদ্য চিন্তা করবে না যদি আপনাকে ইম্পোজ করা না হয়। আপনাকে যদি, যেমন একটা উদাহরণ দিই, কোর্টে এখন আমরা পোল্ট্রিতে কোনো পণ্য, বিশেষ করে মেডিসিন বা আপনি অ্যাডিটিভ আনতে গেলে নিরাপদ খাদ্য অথরিটির একটা ওখানে তারা একটা এমন একটা ব্যবস্থা করছেন যে প্রত্যেকটা কনসাইনমেন্ট টেস্ট করতে হচ্ছে। এবং এই দেখেন পলিসির ভুল প্রয়োগের জন্য ক্ষতি হয় কতটুকু। আপনার মনে করেন 500 একই ধরনের প্রোডাক্ট আসতেছে, আপনি 500 প্রোডাক্টে যদি স্যাম্পলিং করতে থাকেন, তাহলে কি হচ্ছে কি আপনার সময় যাচ্ছে, খরচ বাড়তেছে, এবং আসলে নিরাপদ খাদ্য নিশ্চয় আপনি গ্যারান্টি কিন্তু পাচ্ছেন না। যেটা সালে ভাই যেটা বললেন, আসলে নীতি নির্ধারণ করার মতো যাদের মেধা, তাদেরকে কখনো এই পলিসির মধ্যে আপনি এক কোটা করা হচ্ছে না বলেই আপনার পলিসিগুলো বোধহয় সমালোচনা এবং বাস্তবমুখী হচ্ছে না। এখন এখানে যদি র্যান্ডম স্যাম্পলিং হতো, তাহলে হয়তো আপনার নিরাপদ খাদ্য নিরাপত্তা নিশ্চিত হতো, এবং আপনার ব্যবসা যারা করতে তারাও এখন হচ্ছে নিরাপদ খাদ্য আন্দোলন আর ব্যবসায়ী, এটা মনে হয় মুখোমুখি হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা কিন্তু তাদেরকে যদি আপনাকে কন্টিজেন্সিতে আনতে পারেন যে দেখো এটা করলে তোমাদেরই লাভ হবে, যেমন কাকলি ম্যাডাম যে সংস্থা করেছেন, উনি কিন্তু ভ্যালু এডিশন করতে পারছেন, নিরাপদ বলে ভ্যালু এডিশন করতে পারছেন। এটা যদি ব্যবসায়ীদেরকে যদি বোঝানো যায়, কে বোঝাবে?
এটা নিশ্চয়ই আপনি গভর্নমেন্ট যারা নিয়ম করছেন পলিসি তারা পারবেন না। এটা সালাম ভাই পারবেন, এটা আনিস ভাই পারবেন, এটা আপনি উপস্থাপক যে আপনি নিজে পারবেন, কিন্তু এটা সরকারি পক্ষ থেকে চাপায় দেওয়া হয়। কোনো মতেই আপনি এই নীতি, আপনি এই নিয়ম আপনি কোনো মতে পালন করতে পারবেন না। সবাইকে আপনি কন্টিজেন্সিতে নিয়ে যদি করেন, তাহলেই আপনি নীতি আপনি ইমপ্লিমেন্ট করার মতো নীতি আপনি করতে পারবেন। আমার মনে হয় আপাতত এই পর্যন্ত ছাড়ি, পরে আবার যদি সুযোগ জি জি মোর্শেদ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আমি ডেফিনেটলি আসবো, কেননা ওই যে বললাম নিরাপদ খাদ্যের কথা বলতে গেলে যে এলিমেন্টটা নিয়ে সবচেয়ে বেশি ভয় পায় মানুষ, সেটা হচ্ছে মুরগি, পোল্ট্রি মুরগি পার্টিকুলারলি। আপনি সেই খাদ্যের মানুষ, সুতরাং আপনার কাছে অনেক কথা জানবার আছে, দেখি সময় যদি করে। আমি আবার একটু ইয়ের কাছে, আনিস ভাইয়ের কাছে আসবো। আনিস ভাই, আমরা তো বাজেটের কালে কথাবার্তা বলছি, ফলে টাকা পয়সার প্রসঙ্গটা চলে আসবে। আমি যে প্রশ্নটা রেখেছিলাম যে 5,000 কোটি টাকার প্রণোদনা দেওয়া হলো করোনা কালে, কৃষি প্রণোদনা, আর এবারের যে বাজেট, সেখানে নিরাপদ খাদ্য কতটুকু জায়গা জুড়ে আছে? নিরাপদ খাদ্যের কি কোনো আশা আছে? নিরাপদ খাদ্য বিপণন কি কোনোভাবে সুবিধা পাবে? যেমন ধরেন, আমরা বলছি যে নিরাপদ খাদ্য যদি নিশ্চিত করতে হয়, তাহলে উৎপাদন পর্যায়ে সহযোগিতা দিতে হবে, নিরাপদ খাদ্যর ভ্যালু চেইনের প্রতিটা স্তরে সহযোগিতা করতে হবে। ইভেন নিরাপদ খাদ্য, ওই যে কাকলি খানদের মতো, শিমুলদের মতো যারা উদ্যোক্তা হবে, তারা যাতে ব্যাংক থেকে ঋণ নিতে পারে, এবং সেই ঋণটা যাতে একটা কি বলবো, যে সহনীয় পর্যায়ে, সহনীয় সুদের হয়, 4% যদি হয় তাহলে খুব ভালো হয়। তো এইগুলো তো সরকারের কাছে আমরা বারবার করে বলছি, কিন্তু সেটা তো খুব বেশি হচ্ছে বলে মনে হচ্ছে না। অথবা আপনার কি মনে হয় সেগুলো হচ্ছে? এই ব্যাপারে যদি একটু প্রক্ষেপণ করেন। আচ্ছা, ধন্যবাদ মিঠুন ভাই। আমি কাকলি খান এবং শিমুলের কথা সূত্রে আমি একটু বলি যে কাকলি খান তার নিরাপদ খাদ্যগুলা সংগ্রহ করেন ওনাদের হোম স্টেট ফার্মার যেগুলো রয়েছেন, মেনলি ওমেন ফার্মার যেগুলো রয়েছেন হোম স্টেট, সেখান থেকে নেন। এবং হোম স্টেটে উৎপন্ন দ্রব্যের পরিমাণটা অত্যন্ত কম। শিমুল যেটা বলেছেন, ওনারা কিছু ভলেন্টিয়ার তৈরি করেছেন, সেই ভলেন্টিয়ারের মাধ্যমে। এখন যদি আমরা নিরাপদ খাদ্যের কথা বলি, তাহলে টোটাল খাদ্যে এই নিরাপদ খাদ্য এই কাকলি খানের মতো, শিমুলের মতো আরো 2-4 জন থাকে, তার টোটাল কতটুকু? খুবই সামান্য একটা অংশ। আমি যদি আমাদের দেশের যদি সুপার মার্কেটের কথা বলি, আমাদের দেশে প্রায় 25টা ব্র্যান্ডের সুপার মার্কেট আছে, এবং গোটা দেশে প্রায় 150 থেকে 300টা আউটলেট আছে। এর মাধ্যম দিয়ে তারা সবজিগুলো বিক্রি করেন, তারা বলতে চান এগুলো নিরাপদ। তো সেই জায়গাটাতে আমাদের টোটাল সাপ্লাই এর মাত্র 3.5 থেকে 4% মানে সাপ্লাই করেন তারা। তার মানে কি একটা বিশাল অংশ আমার বাদ চলে যাচ্ছে আমাদের মার্কেট থেকে, অনিরাপদই থাকতেছে, সকল অনিরাপদই থাকছে। আবার যদি আপনি ইস্পাহানের কথা চিন্তা করেন, ইস্পাহান নিয়ে বলছে যে তারা তাদের ফেরোমন ট্র্যাপ বিক্রির গ্রোথ অনেক বেশি, তাদের অর্গানিক ফার্টিলাইজারের গ্রোথ অনেক বেশি। আপনি যদি ডিএই দিকে তাকিয়ে দেখেন, ডিএই বলবে যে তারা এত হেক্টর আপনারা ফেরোমন ট্র্যাপ ব্যবহার করছে। সেই যদি হয় তার অবস্থানটা কোথায়? আমি যেটা দেখতেছি যে কাকলি খান আর শিমুল এরা যতটুকু করতেছে এটুকুর মধ্যেই হচ্ছে, কিন্তু তারা যে কৃষক যে করতেছে, মানে কি বলে যে ফেরোমন ট্র্যাপ ব্যবহার করে হাজার হাজার একর জমিতে করছে, সেই ফসলটা কোথায় যাচ্ছে? সেগুলো তো তাহলে নিরাপদ হিসেবে বাজারে আসছে না, সেগুলো আসছে কি নর্মাল, তো তারা তৈরি করছে নিরাপদ হিসেবে তাদের মতে, কিন্তু বাজারে আসছে এটা অনিরাপদ হিসেবে। এই জায়গাটাতে আমাদের একটা দেখার একটা খুব বড় একটা সুযোগ রয়েছে। এবং আমরা যে জিনিসগুলো তৈরি করি, আমরা যে ফুড ভ্যালু চেনটাকে আমরা বিচার করি, আমরা কিন্তু দেখবো যে অনেক কিছুই অ্যাড হচ্ছে না। আমাদের নর্মাল ভ্যালু চেনটা কি, আমরা কৃষকরা উৎপন্ন করেন, কোরিয়ারা ট্রান্সপোর্ট করেন, ডিস্ট্রিবিউট করেন, ট্রেডাররা হোলসেল মার্কেটে নিয়ে আসেন, রিটেলাররা রিটেল মার্কেটে নিয়ে আসেন, কনজিউমার খান। এটা হচ্ছে আমাদের চেন। আমরা যদি এদের গভর্নেন্সটা দেখি যে কিভাবে মানে কৃষক তৈরি করছেন একটা ফসল, কৃষক কিন্তু এমন জমিতে হয়তো তৈরি করছেন যেখানে আর্সেনিক কন্টামিনেশন আছে, হেভি মেটালস আছে, এবং কৃষকরা হয়তো তৈরি করতে জায়গায় এমন পানি ব্যবহার করছেন যেখানে আর্সেনিক রয়েছে। এই জায়গাটাতে আমাদের কাকলি ম্যাডামের কাছ থেকে কোনো উত্তর পাই নাই, আমাদের শিক্ষকের কাছ থেকে কোনো উত্তর পাই নাই। আপনি যখন দেখেন যে যখন বিভিন্ন সবজি অথবা ফলের ক্ষেত্রে দেখেন, যখন তৈরিটা হয়ে গেল, তারা শেলফ লাইফ বাড়ানোর জন্য, রং বাড়ানোর জন্য কেমিক্যাল এজেন্ট করছে, এবং অপরিপক্ক ফল তৈরি করে ফরমালিন দিচ্ছে, অন্যান্য হ্যাজার্ডাস এলিমেন্ট দিচ্ছে, দিয়ে বাজারে নিয়ে আসছে। এই জায়গাটা কিন্তু এখনো আমাদের অ্যাড্রেসের কোনো জায়গা আমি পাই নাই।
তো বাজেটের প্রথমে যদি আসে আমি বলি মিঠুন ভাইকে যে 5,000 কোটি টাকার যে বাজেটের কথা প্রণোদনার কথা বলা হয়েছে, আমি যতদূর জানি এই 5,000 কোটি টাকা কিভাবে ব্যবহার হবে, কার জন্য ব্যবহার হবে, কোন স্পেসিফিক খাতগুলোতে দেওয়া হবে, এখন পর্যন্ত এটা কোনো ঠিক করা হয় না। আমরা যদি বলি যে আমরা আমাদের নিরাপদ খাদ্য যদি পপুলার করতে চাই, তাহলে আমাদের নিরাপদ খাদ্য তৈরির জন্য একটা স্পেসিফিক পরিমাণ বাজেট আমাদেরকে অ্যালাউ করতেই হবে। এবং যদি আমরা কমার্শিয়ালাইজেশনের দিকে আস্তে আস্তে এগোতে চাই, তার মানে আমাদেরকে যদি তৈরি করতে হয় তাহলে আমাদের একটা ক্লাস্টার ভিলেজ করতে হবে অথবা ক্লাস্টার এরিয়া তৈরি করতে হবে। ওইখানে কৃষকদেরকে মোটিভেট করার জন্য, একসঙ্গে তৈরি করার জন্য ডেফিনেটলি একটা প্রণোদনামূলক মানে ব্যবস্থা গ্রহণ করতেই হবে যদি আমরা নিরাপদ খাদ্যকে পরিচিত করতে চাই, জনপ্রিয় করতে চাই। ওই নিরাপদ খাদ্যগুলো যখন কৃষকরা তৈরি করে তারা তো সরাসরি মার্কেটিং করতে পারবে না। আপ এন্ড মার্কেটের সঙ্গে একখানে কাকলি খানদের মতো, শিমুলদের মতো একটা বড় একটা গোষ্ঠী তৈরি করতে হবে, যারা স্পেসিফিক মানে ব্যাকইয়ার্ড সার্ভিস মার্কেট থেকে তারা ওই পণ্যগুলা কালেকশন করতে পারে। ওই ব্যাকইয়ার্ড মার্কেটটা ডেভেলপের জন্য একটা বড় আকারের একটা খরচ আছে। সালে ভাই এটা খুব ভালো জানে যে কমিউনিটি কালেকশন, মার্কেটিং, সেটার ম্যানেজমেন্ট করতে বিশাল রকমের একটা ইনফ্রাস্ট্রাকচার লাগে, বিশাল রকমের একখান হিউম্যান রিসোর্সমেন্ট লাগে। এইখানে করতে গেলে অনেক টাকার দরকার আছে। আমি সহজে চাইলে পারে এতগুলো টাকা ইনভেস্ট করতে পারবো না। বাজেটে এই জায়গাটাতে একটা স্পেসিফিক একটা অ্যালোকেশনের জায়গা অবশ্যই থাকতে হবে। আপনি যখন ট্রান্সপোর্ট করেন, আপনি খেয়াল করবেন যে আমরা 5 টনই ট্রাকের জায়গায় আমরা 18 টন 19 টন আমরা ভেজিটেবল নিয়ে আসি। এতে করে কি হচ্ছে যে ইনসাইড একটা প্রচন্ড পরিমাণে হিট জেনারেট হচ্ছে, মানে পণ্যটা ভেঙে যাচ্ছে, ক্র্যাক হয়ে যাচ্ছে, এবং হিট জেনারেশন করার ফলে, ক্র্যাক হওয়ার ফলে, ছিদ্র হওয়ার ফলে হচ্ছে কি যে আমাদের মাইক্রো অর্গানিজম গুলো সেখানে ঢুকে যাচ্ছে এবং আমাদের ফুডটাকে কন্টামিনেট করে ফেলছে, আনসেফ করে ফেলছে। এই জায়গাগুলোতে কিন্তু আমরা নজরগুলো আমরা মোটেও দিচ্ছি না। এবং ট্রান্সপোর্টের ক্ষেত্রে সরকারের এখন বড় ধরনের প্রণোদনা দিতে হবে। যদি আমরা কুল চেনটা ইন্ট্রোডিউস করতে চাই, আমরা যখনই ফুল চেন ইন্ট্রোডিউস করবো তখনই আমাদের ট্রান্সপোর্টেশন কস্টটা বেড়ে যাবে। তো এই ট্রান্সপোর্টেশন কস্টটা যদি আমরা সরকার থেকে বাজেটের মধ্যে নিয়ে এসে একটা সাবসিডি আকারে দিতে পারি, অন্তত প্রথম 2-4 বছর, 5 বছর, 10 বছর যদি দিতে পারি, তাহলে আমরা আস্তে 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 আমরা ভ্যালু চেনের দিকে যেতে পারবো, মানে সেফ ফুড ভ্যালু চেনের দিকে যেতে চাবো। সেফ ফুড ভ্যালু চেন কিন্তু এই 16.5 কোটি লোককে খাওয়ানোর জন্য এত সহজ বিষয় না, বা এত অল্প সময় হবে না। ইট উইল টেক টাইম, বাট আমাদেরকে কাজগুলো শুরু করতে হবে। প্রোডাকশন লেভেল থেকে শুরু করতে হবে, ট্রান্সপোর্ট থেকে শুরু করতে হবে, এবং মার্কেট লিঙ্কের থেকে সাবসিডি দিতে হবে। যতক্ষণ না আমি প্রণোদনাগুলো দিয়ে একটা মার্কেট প্লেস তৈরি করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি সেফ ফুড নিয়ে আমি খুব একটা বেশি এগোতে পারবো বলে আমার কাছে মনে হয় না। এই জায়গাটাতে গভর্নমেন্ট একটা বিরাট রকমের সহায়তা দরকার। আনিস ভাই, ধন্যবাদ আপনাকে। আপনি রাইটলি বলেছেন, দুটো জায়গায় আমি মেসেজ দিতে চাই। তার একটি হলো যে এই যে আমাদের যে বড় বড় মাঠে ফেরোমন ট্র্যাপ বা ইত্যাদির মাধ্যমে যে যে বা এই সহযোগিতায় যে নিরাপদ খাদ্য উৎপাদিত হচ্ছে, সেই খাদ্য বাজারে আলাদা করে আসছে না। সেটার কোনো বিপণন সিস্টেম বা কোনো চেইন নাই, মার্কেট চেইন নাই। সেটা একটা সমস্যা। সেটা আমরা কিভাবে সমাধান করতে পারি? আর আলটিমেটলি আমাদের চাওয়া হচ্ছে বাংলাদেশের সব খাবারই নিরাপদ হবে। আমরা আলাদা করে কোনো খাবারে এটা নিরাপদ নয়, বাজারে তো এরকম ট্যাগ থাকা উচিত না। কাস্টমার হিসেবে তো এটা আমরা চাই না। সব খাবারই নিরাপদ হতে হবে। সব খাবারকে যদি নিরাপদ করতে হয়, তাহলে কৃষিজ খাবারের ক্ষেত্রে বলা হয় যে কেঁচো সার একটা বড় একটা সহায়ক উপাদান হতে পারে। এই কেঁচো সারে কিন্তু কোনো ভর্তুকির ব্যবস্থা সরকার রাখে নাই। আমরা বারবার করে এটা অনুরোধ করছি, দাবি জানাচ্ছি। এবারও আমাদের বাজেট সুপারিশে আমরা বলেছি যে কেঁচো সারে যদি ভর্তুকি দেওয়া হয়, তাহলে একদিকে নিরাপদ খাদ্যের যোগান বাড়বে, আরেকদিকে গ্রামীণ নারীদের কর্মসংস্থান বাড়বে। এই যে একটা দাবির জায়গা, তো সেইটা কিভাবে আমরা দেখছি। আর বাজেটের প্রণোদনার জায়গা থেকে কাকলি খান কি মনে করেন? আপনারা যারা বিপণনের সঙ্গে নিজের গাঁটের পয়সা দিয়ে আপনারা ব্যবসাটা করছেন, ঝুঁকিটা নিচ্ছেন, এই করোনাতেও ব্যবসার ঝুঁকি হয়েছে, আপনারা কি কোনো প্রণোদনা সরকারের কাছ থেকে পেয়েছেন বা সব কোনো প্রণোদনা পাওয়া উচিত বলে মনে করেন? কি ভাবেন আপনারা সরকারের কাছে, বা আগামী বাজেটেই বা প্রস্তাবটা কি আপনার? জি, ধন্যবাদ মিটন ভাই। প্রথমে আমি কিন্তু কথাটা শেষ করতে পারিনি। এই যে আপনারা বলছিলেন যে আমরা যে সেফ ফুড বা নিরাপদ ফুড এটা আমরা কিভাবে করি, তা আমি কিন্তু গ্রামীণ নারীদের একটা অংশ বলেছি, আর একটা অংশ কিন্তু আপনাকে বলা হয়নি।
সেটা হচ্ছে যে আপনি মানে আপনারা জানেন যে ঝিনাইদহ বা কালে, আমি এই কথাটা বলতে চাই কারণ এটাও জানা দরকার যে আমরা সেফ ফুডে আমাদের যে বলা হচ্ছে আমাদের কোনো সার্টিফিকেট নেই নেই, কিন্তু তারপরও যে সামাজিক একটা গ্রহণযোগ্যতা, যেমন ঝিনাইদহ কালীগঞ্জ বা যেসব এলাকায় আপনি জানেন অর্গানিক জোন হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং আপনি নিজেও কালীগঞ্জ এলাকায় কাজ করেন, বাড়ি বাড়ি মহিলারা কিন্তু জৈব সার তৈরি করে, কেঁচো সার তৈরি করে এবং সেই সব দিয়েই কিন্তু প্রোডাক্ট উৎপাদন করছে। আপনার নিশ্চয়ই জানা আছে মিটন ভাই এটা। এছাড়া আমরা কিন্তু কন্ট্রাক্ট ফার্মিং করছি, তাছাড়া আমরা পিকেএসএফ এর মাধ্যমে, পিকেএসএফ এর অর্থায়নে কিছু কৃষককে তারা কিন্তু জৈব পদ্ধতিতে ফসল উৎপাদন করছে, পিকেএসএফ এর মাধ্যমে কন্ট্রোল করে সেখান থেকেও কিন্তু আমরা প্রোডাক্ট নিয়ে আসছি। একেবারে যে নিশ্চয়তা নেই তা কিন্তু না, নিশ্চয়তা কিন্তু আছে, কিন্তু সেই অর্থে আমি বলেছি যে আমাদের কোনো সার্টিফিকেট নেই যে এটা অর্গানিক বা এটা পেস্টিসাইড 15 দিন আগে, হারভেস্টিং এর 15 দিন আগে ইউজ করা হয়েছে, এইরকম যদি বলেন সেটার কোনো ইয়ে নেই। কারণ আমরা যারা ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তা কাজ করছি আমরা কিন্তু খুব বিচ্ছিন্ন, আমরা একটা আমব্রেলা নিচে নেই। কিন্তু প্রথম কথা, আমরা যারা সেফ ফুড নিয়ে কাজ করছি আমাদেরকে একটা ছাতার নিচে আসতে হবে, একটা মালা গাঁথতে হবে। সেই মালাটা যতক্ষণ না গাঁথা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের শক্তিটাকে, ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাটা যখন একটা জায়গায় হবে তখন একটা শক্তি সঞ্চয় হবে, সেই শক্তিটা আমরা একটা জায়গায় উপস্থাপন করবো, সেই জায়গাটাই আমাদের তৈরি হয়নি। আর আরেকটা কথা যে সেফ ফুড নিয়ে আমরা যারা কাজ করছি একেবারে ব্যক্তি উদ্যোগে, নিজেদের ভালোবাসা, নিজেদের কোনো আত্মীয় স্বজন হারিয়েছি বা নিজেরা একেবারে ঠেকে যে এই জায়গায় এসেছি, এখানে কিন্তু কেউ দাঁড়াতে পারছে না। কারণ সেফ ফুড নিয়ে কাজ করতে গেলে প্রচুর প্রথমে ভর্তুকি দিতে হচ্ছে, আপনি জানেন মূল্য একটা বিশাল ব্যাপার, প্রোডাক্টের দাম একটা বিশাল ব্যাপার। মানে একটা কাস্টমারকে কনভিন্স করে 2 টাকা জিনিস 3 টাকায় বিক্রি করা কি ব্যাপার সেটা আমরা এখানে আলোচনা করার, আমি এখানে বসে বুঝতে পারি 2 টাকা জিনিস 3 টাকা আদায় করা কত কঠিন। কারণ কাস্টমার কিন্তু যে ভোক্তা সে কিন্তু 2 টাকা জিনিস 3 টাকা খাদ্যের ব্যাপারে খরচ করতে চায় না, পোশাকের ব্যাপারে চাইবে, রেস্টুরেন্টে চাইবে, জুয়েলারি কিনবে, গাড়ি কিনবে, বাচ্চাদের বিদেশে পাঠাবে, নিজেরা শপিং করবে, সব জায়গায় তারা ইনভেস্ট করবে, কিন্তু খাদ্যের বেলায় কিন্তু 2 টাকার জায়গায় 3 টাকা তারা দেবে না। এটা আমাদের বাঙালির মন মানসিকতা, থেকে আমরা বেরোতে পারিনি। আর এখনকার করোনা পরিস্থিতি আপনাকে বলি, করোনা পরিস্থিতি আমরা যেটা ফেস করছি, ধরেন আমার আউটলেটে, আমি গ্রিন রোডে একটা আউটলেট আছে, গুলশান ইউনিমার্ট, ধানমন্ডি ইউনিমার্টে অনেক বড় বিপণন কেন্দ্র আপনি জানেন, এবং সেখানে একটা উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত পরিবাররা কিন্তু কেনাকাটা করে। ইউনিমার্টে আমার ওই রকম প্রভাব না পড়লেও গ্রিন রোডে পড়েছে। যে কাস্টমার আমার কাছ থেকে 8টা মুরগি নিত এখন সে কিন্তু 2টো মুরগি নেয় না, মানুষের ক্রয় ক্ষমতা কিন্তু কমে গেছে। আচ্ছা, করোনাকালে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যারা সেফ ফুড নিয়ে, নিরাপদ খাবার নিয়ে কাজ করি, অর্গানিক ফুড নিয়ে কাজ করি বলি, কারণ নর্মাল ফুডই মানুষ কিনতে ভয় পাচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, চাকরি হারিয়েছে, স্যালারি কমে গেছে, তারা নর্মাল খাবারই কিনতে পাচ্ছে না, সেখানে তারা অর্গানিক খাবে কি সেফ ফুড খাবে কি? এখন আমার মতো বহু উদ্যোক্তা, যেমন আমার প্রচুর টাকা ভর্তুকি গিয়েছে, 3 মাস আমার আউটলেট বন্ধ ছিল, করোনার কারণে আমার স্টাফরা পালিয়ে চলে যায়। আপনি জানেন জৈব পদ্ধতিতে ফসল উৎপাদন করা হয়, সেই ফসল 15 দিন একটা গোডাউনে রাখলে পোকা হয়ে যায়, আমার ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। আচ্ছা, আমি আমার ব্যাংকে জিজ্ঞাসা করেছি, যে ব্যাংকে লেনদেন করি, যে গভর্নমেন্ট নাকি 4% প্রণোদনা বিভিন্ন রকম লোন টোন দিচ্ছে, আমাদের জন্য আপনারা কি করছেন? তা বলছে কি যে ম্যাডাম ওই যে চেয়ারম্যান ঘোষণা দেয় আপনার বক্তৃতার সময়, আমাদের গভর্নমেন্টের এরকম ব্যাপার। আজকেও আমি ব্র্যাক ব্যাংকে, আপনার এই প্রোগ্রামে আসার আগে ব্র্যাক ব্যাংকে, আইপিডিসি কয়েকটা ব্যাংকে আলোচনা করেছি যে আমাদের বিজনেসের জন্য লোন দরকার, বা 4% লোনের ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করেন। তারা কিন্তু সরাসরি আমাদেরকে মানে না বললেও বিভিন্ন কথা দিয়েই না বলে দিয়েছেন। আমরা কিন্তু আসলে পাচ্ছি না, আমরা শুনছি গভর্নমেন্ট এটা দিচ্ছেন, কিন্তু আসলে আমরা যে ব্যাংকে ট্রাই করছি বা যাদের সাথে কথা বলছি আমরা এটা পাচ্ছি না, পাবো কিনা সেটাও জানি না, এই নিশ্চয়তা তারা দেয়নি। এখন আমি আপনাকে বলি, আমরা যারা সেফ ফুড নিয়ে কাজ করছি, এখন যে পরিস্থিতিতে আছি, এখন নিরাপদ খাবার নিয়ে আমরা যারা আন্দোলন করছি দীর্ঘদিন, আমরা 11 বছর 12 বছর অনেক সময় করছি, এই উদ্যোগগুলো আসলে হারিয়ে যাবে গভর্নমেন্ট যদি আমাদেরকে সহযোগিতা না করে। কৃষি সেক্টরে গভর্নমেন্ট যেমন প্রণোদনার ঘোষণা করেছেন বা বিভিন্ন সেক্টরে সহযোগিতা করছেন, কিন্তু আমরা যারা সেফ ফুড নিয়ে কাজ করছি আমরা আসলে খুব কঠিন সময় পার করছি। এই সময় আমাদেরকে মানে গভর্নমেন্ট তরফ থেকে যদি না এগিয়ে আসে তাহলে আমাদের মতো অনেক উদ্যোগ হারিয়ে যাবে, তখন আর এই সেফ ফুড নিয়ে কাজ করার মানুষ একটা সময় পাওয়া যাবে না। মানে আমরা আসলে সালে ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আকুলি খান মালাগাথার কথা বলছে, আবার এট দ্য সেম টাইম বলছে যে যদি সরকার তাদের পাশে না দাঁড়ায়, সহযোগিতা না করে,
তাহলে এই ফুলগুলো নাকি হারিয়ে যাবে। তো এই যে কাকলি খানদের মতো, শিমুলদের মতো ফুলগুলো যদি হারিয়ে যায়, তাহলে নিরাপদ খাদ্যের আশাটাও হারিয়ে যাবে কিনা? আপনি কি মনে করেন সালে ভাই, আমরা কি করে এই ফুল বাঁচাতে পারি? আমরা তো গান গাই যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। তাহলে আমাদের এই নিরাপদ খাদ্যের ফুলগুলো যাতে হারিয়ে না যায়, আমরা যাতে মালা গাঁথতে পারি, তার জন্য কি করতে পারি সালে ভাই? ধন্যবাদ। মানে আসলে ফুল হারিয়ে যাবে না, যাবে না। আমার এই কথাটা বলার পেছনে শক্তিটা হলো যে কাকলি খান নিজেই বলে গেছে যে কাকলিরা কারো প্ররোচনায় আসে নাই, স্ব উদ্যোগে, নিজস্ব চিন্তায়, নিজস্ব আর্থিক ব্যবস্থাপনায় তারা এটা মানে মনে ধারণ করেছে, তারপর তারা এটা শুরু করেছে। তো যারা এই মানসিকতা নিয়ে যে কোনো কাজে হাত দেয় তারা কখনো হারিয়ে যায় না, হয়তো বেশি এগোতে পারে না, যেটা তারা তাদের মানে স্বপ্ন থাকে, এগোতে পারে না। তো সময় আমাদের যেহেতু কম, আমি একটু সামারাইজ করি। যেমন বাজেটে যেই মানে থোক একটা বাজেট মানে বিভিন্ন মন্ত্রণালয়ে মানে সরকার দিয়েছে, এখন কৃষি মন্ত্রণালয় হলো আমাদের আজকের আলোচনার বিষয়টা, এটা হলো কৃষি মন্ত্রণালয় কেন্দ্রিক। তো আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় আমাদের ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব, উনি ক্ষমতা নেয়ার মন্ত্রী হিসাবে দায়িত্ব নেয়ার পর থেকে যত সভা সমাবেশ বক্তব্য উনি রেখেছেন, ইভেন এই বিসেফ এর অনুষ্ঠানে উনি কথা বলেছেন, উনি নিরাপদ খাদ্য, পুষ্টিকর আর প্রক্রিয়াজাতকরণ, এই তিনটা বিষয়ের উপরই উনি সবসময় জোর দিয়ে কথা বলেন। তো আজকে যেহেতু আমাদের আলোচনাটা নিরাপদ ও পুষ্টিকর খাদ্য, ওনার তিন বিষয়ের দুটো বিষয় নিয়ে আমরা এখানে মূলত আলোচনা করছি। তো আমার মনে হয় কৃষি মন্ত্রণালয় উইল রিঅ্যালোকেট ইটস বাজেট, তাই না? এখন যদি আমরা যদি সেভাবে মন্ত্রণালয়কে অ্যাপ্রোচ করি, মানে একটা প্রপার ওয়েতে, যে এটা ইভেন আমাদের বিসেফ থেকেও যে আমরা যদি সুপারিশ মালা পাঠাতে পারি যে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিপণনের জন্য এই খাতে এই পরিমাণ অর্থ বরাদ্দের প্রয়োজন রয়েছে, এবং যদি এটা যথাযথ যুক্তি আমরা দিতে পারি, আমার মনে হয় কৃষি বান্ধব সরকার, কৃষি বান্ধব মাননীয় কৃষিমন্ত্রী এই বিষয়গুলো গুরুত্ব সহকারে উনি দেখবেন। আর ডক্টর আনিস তার বক্তব্য বলে গেছে সরকারের পক্ষ থেকে একটা ক্লাস্টার অ্যাপ্রোচে একটা পাইলট প্রজেক্ট নিতে পারে, মানে যেটা নিরাপদ এবং পুষ্টিকর খাদ্যের উপরই প্রাধান্য দেবে, এবং ওই অ্যাপ্রোচে যে মানে খাদ্য পণ্যগুলো তৈরি হবে সেগুলো নির্দিষ্ট একটা আউটলেট, মানে ওটা প্রোডাকশন সেন্টার থেকে প্রকল্পের মাধ্যমে প্রকল্পের ব্যয়েই ওইটা আউটলেট গুলোতে চলে আসবে। আউটলেট থাকবে প্রোডাকশন এরিয়া টু নিয়ার বাই মার্কেট, ইভেন ক্যাপিটাল সিটিতে ডিএনসিসি, আমি যেহেতু নর্থে থাকি গুলশানে, ডিএনসিসি, আমাদের সাউথ সিটি কর্পোরেশন, এইভাবে ডিস্ট্রিক্ট এগুলোতে প্রত্যেকটি বাজারে একটা সেপারেট আউটলেট ফর ওই ক্লাস্টার ভিলেজের যে প্রোডাক্ট গুলো আসবে সেগুলোর জন্য বরাদ্দ থাকলে পরে, পাশাপাশি যে এটা মানে অ্যাডভোকেসি অন দা সেফ ফুড এবং নিউট্রিশিয়াস হেলদি ডায়েট, এটাও চালিয়ে যেতে হবে। তাইলে কারণ এই বিষয়টা মানে সচেতনতা হলো সবার আগে, তারপরে অ্যাপ্রোচ অফ মানে প্রসিড যে আমরা এটা কিভাবে যাব। আর সার্টিফিকেশনটা আমরা ওই প্রজেক্টের মাধ্যমে একটা মেকানিজম থাকবে যে কৃষি সম্প্রসারণ বিভাগের লোকাল যে অফিসার থাকবে উনি পিরিয়ডিক্যালি সুপারভাইজ করবে, ওখানে একটা লেভেল থাকবে যে ইট ইজ সার্টিফাইড। ইট ইজ নট দ্যাট যেটা করে গভর্নমেন্ট রেজিস্টার্ড কিছু হতে হবে, মানে ইনিশিয়ালি এই ধরনের একটা নিয়ে আমরা যেতে পারি। আরেকটা হলো, যেমন একটা প্রশ্ন দেখছি একজনে করেছে
যে যদিও এটা কিছুটা ইরিলেভেন্ট, যে হটেক্স ফাউন্ডেশনের কার্যাবলী মানে বৃদ্ধি করতে হবে। আসলে এটাতে আছেই দুইজন অফিসার, এমডি আর একজন এজিএম মার্কেটিং, নামে হর্টিকালচার এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, কাজে একজন হর্টিকালচারিস্ট নাই সেখানে। দুইজন অফিসার দিয়া একটা প্রতিষ্ঠান রাষ্ট্রীয়ভাবে কতটা কাজ করতে পারে এটা আমরা সহজেই বুঝতে পারি। তো যাই হোক, ঠিক একই ধরনের প্রতিষ্ঠান ইন্ডিয়াতে যেটা আছে, আমাদের পার্শ্ববর্তী দেশ, এগ্রিকালচারাল প্রসেস প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি, তারা হাজার হাজার কোটি টাকা বাজেট তারা হ্যান্ডেল করে। তারা এই প্রণোদনা দেয় কিভাবে? আজকে কাকলি খান যে কাজটা নিয়ে আগাবে, এই কাজটা বা ইকবাল সাহেব যে কাজটা নিয়ে আগাবে, এইটাকে উনি কিছু ইনভেস্ট করবেন 30% 40%, আর বাকিটা গভর্নমেন্ট তাকে দেবে। মানে এই দুজনের ম্যাচিং গ্র্যান্টে তার কাজটা এগিয়ে যাবে। তো এই ধরনের কোন সিস্টেম আমাদের দেশে মানে ডোমেস্টিক মার্কেট অ্যাজ ওয়েল এজ এক্সপোর্ট মার্কেটের জন্য আমরা এখনো তৈরি করতে পারি নাই। এটা একটা দুঃখজনক ব্যাপার, এবং আমি আশা করি যে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়, উনি কৃষি বিজ্ঞানী এবং খুব দরদি মানুষ, আশা করি এই বিষয়গুলো একটু চিন্তা করবেন, যে অন্তত এই বিষয়ে যারা কন্ট্রিবিউট করতে পারে ওই ধরনের লোকদেরকে সম্পৃক্ত রেখে এই বাজেটের উইদিন দ্য মিনিস্ট্রি ডিফারেন্ট ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল এজ ডিফারেন্ট প্রজেক্ট যেগুলো হবে, এগুলাতে যেন একটু পরামর্শ নেয়। তাইলে আমরা মনে হয় আমরা এই বিষয়গুলো অ্যাড্রেস করে বাজেটের একটা অ্যালোকেশন এই অ্যাক্টিভিটিজ এর জন্য আমরা হয়তো আনতে সক্ষম হতে পারি। ঠিক, অনেক ধন্যবাদ সালে ভাই। আপনি অনেকগুলো সুপারিশ দিয়েছেন, চমৎকার। আমরা এগুলো রেকর্ড করব, রেকর্ড তো হচ্ছেই, আমাদের টোটাল অনুষ্ঠানটা রেকর্ড হচ্ছে। আর এই আপনার সুপারিশগুলো আমাদের সুপারিশ মালার মধ্যে আমরা নিয়ে আসার জন্য আমরা অবশ্যই বিবেচনা করব। আমি বিশেষ করে ম্যাচিং গ্রান্টের কথা যেটা বলেছেন, এই ম্যাচিং গ্রান্ট বিষয়ে ইকবাল হোসেন শিমুল, আমাদের শেষ করতে হবে, 1 ঘন্টার অনুষ্ঠান প্রায় শেষ হয়ে গেছে। আমরা 1 মিনিটে আপনাদের প্রত্যেকেরই একটু মতামত চাইবো। ইকবাল হোসেন শিমুল, আপনি কি মনে করেন এই ম্যাচিং গ্রান্টের প্রস্তাবটা এটা বাস্তবায়ন যোগ্য বা এতে আপনাদের কোনো উপকার হবে? ধন্যবাদ। ম্যাচিং গ্রান্টটা অবশ্যই আমি এটার পক্ষে, বিপক্ষে না। কারণ এই ম্যাচিং গ্রান্টের সাথে কিন্তু আমার অনেক কিছু এলিমেন্টস বেরিয়ে আসতেছে, যেমন সার্টিফিকেশনটা বেরিয়ে আসতেছে, কনজিউমারের গ্রহণযোগ্যতাটা অনেক বেশি পাবে এই জায়গাটা। কারণ আমরা ভোক্তাই কিন্তু এখনো জানি না যে আসলে নিরাপদ খাদ্য। পাশাপাশি আমার আরেকটা অভিজ্ঞতা হচ্ছে যে আমি যেসব এলাকাতে কাজ করি, অনেক কৃষি উদ্যোক্তাই মানে কৃষি অফিসারও মানে তারা বুঝে যে ভ্যালু চেইন মানে হচ্ছিল আলাদা ভ্যালু অ্যাড করা। এটা থেকেও আমাদের বের হয়ে আসতে হবে। আসলে তাদের একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে ভ্যালু চেইনটা কি, সাপ্লাই চেইনটা কি। আর সংক্ষেপে আমি চাকুল ব্যাপার সাথে যে কথাগুলো বলে গেছে সেখানে আমি ছোট্ট একটা মানে অ্যাড জয়েনিং করতে চাই। সেটা হচ্ছে যে আমরা যারা বিজনেস করি, একটা নয়েজ হচ্ছে। হ্যাঁ, বলেন বলেন। তো আমরা বিজনেস যারা করি তারা আমরা দেখিয়েছিল বিজনেসের কনজিউমারের জায়গাটা, অর্থাৎ ঢাকা সিটি যদি আমরা চিন্তা করি, ঢাকা সিটিটার টোটাল মার্কেট সাইজ বিজনেসের যদি আমরা দেখি, এটা অনেক বিশাল বড় একটা মার্কেট সাইজ। তার মানে 0.0001% কিন্তু আমরা কাজ করছি। তার মানে এখানে বিশাল একটা অপরচুনিটি। সরকার 2013 সালে আইন পাস করছে, কিন্তু আমরা নিরাপদ খাদ্য জনগণ চাচ্ছে, পাবে কোথায়? তারপরে স্যার বললেন যে স্যার বললেন যে অনেক প্রান্তিক কৃষক অনেক ফেরোমন ট্র্যাপ ইউজ করে প্রচুর সংখ্যক প্রোডাকশন করতেছে, তাহলে সেই প্রোডাকশনটা সেল করবে কোথায়? এখন তার কাছ থেকে কিন্তু আমাদের মতো উদ্যোক্তার কিন্তু সেই হিউজ প্রোডাকশন কিন্তু আমাদের ঢাকায় আনা পসিবল না। কারণ আমাদেরও কিন্তু একটা মার্কেট, আমরা যে জায়গাটা বিপণন করি সেখানেও কিন্তু আমার কনজিউমার লেভেলের মার্কেট সাইজটাকেও কিন্তু গ্রো করতে হচ্ছে। সো আলটিমেটলি আমাকে কিন্তু সুনির্দিষ্ট কিছু ফার্মার এবং আমাদের কৃষি উদ্যোক্তার মাধ্যমে কিন্তু ভ্যালু চেইন করে আমাকে প্রোডাক্টটাকে সিলেক্ট করে নিয়ে আসতে হচ্ছে। পাশাপাশি আমরা যে সিওপি গুলো মানে কোড অফ প্র্যাকটিস গুলো আমরা করি, সেই জায়গাটা তার ব্যাংক ফান্ডিং এর ব্যাপারে হচ্ছিল যে দেখেন আমরা যখন দুধ একদিন বাসায় দিয়ে দিচ্ছি, এরা মান্থ এন্ডে আমাদেরকে বিল দেয়। তার মানে আমাদের এই 1 মাস পর্যন্ত কিন্তু ইনভেস্ট করতে হচ্ছে। তার মানে যার কাছ থেকে আমি দুধটা কিনে নিয়ে আসতেছি সে কিন্তু আমার সাথে ক্রেডিট রাখতেছে না, তাকে ফুল পেড করে দিয়ে আসতেছে। তো এখানে আমাদের একটা কিন্তু বড়
ফান্ডিং এর একটা ইম্পর্টেন্স আছে, যে এখানে আমাদের ফান্ড দরকার। রাইট, সেখানে ম্যাচিং গ্র্যান্টের প্রশ্নটা আসছে। আমার মনে হয় যে আপনি ম্যাচিং গ্র্যান্টের পক্ষে, এই তো? আমি এই যে এটা পক্ষে। জি, থ্যাংক ইউ শিমুল ভাই। শিমুল, এবার আমি মোর্শেদ ভাইয়ের কাছে 1 মিনিটে একটু জানতে চাই যে ডক্টর সালেহ আহমেদ যে প্রস্তাবনাগুলো দিলেন তার সঙ্গে আপনার কোনো কিছু যোগ করবার আছে কিনা, পার্টিকুলারলি উনি ম্যাচিং গ্র্যান্টের কথা বলেছেন, সেটা সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে কিনা? জনাব মোর্শেদ আলম। ধন্যবাদ মিঠুন ভাই। আসলে উনি তো বিশেষজ্ঞ, অবশ্যই উনি অনেক চিন্তা ভাবনা করে বলেছেন, এখানে দ্বিমত প্রকাশ করার কোনো সুযোগ নাই। তবে আমার ছোট্ট দুটি ধারণা যদি সময় দেন। একটি হচ্ছে প্রচারণার প্রচুর, কারণ একটা জিনিস মানতে হবে যে আপনি যতই নিরাপদ খাদ্য কথা বলেন, যদি ভোক্তাকে আপনার সাথে নিতে না পারেন তাহলে কোনো পলিসি কিন্তু ইমপ্লিমেন্ট করা সম্ভব হবে না। এবং ভোক্তাকে যদি আপনি কন্টিজেন্সিতে বা আপনার সাথে নিতে চান তাহলে তাকে আপনি বোঝাতে হবে যে নিরাপদ খাদ্য তার প্রয়োজনে তাকে কিনতে হবে এবং দুটো পয়সা। আপনি একটা ছোট্ট উদাহরণ দিই, ওমেগা এগ কিন্তু মানে আপনার ডিম কিন্তু একটা ডিম সেটা আপনার প্রায় 1.5 গুণ দাম বেশি কেনা হয়, এবং ওর ভিতরে ওমেগা 3 আছে কি নাই সেটা কেউ প্রশ্ন করে না, কিন্তু একটা ক্লাস কিন্তু সেটা কেনে। একইভাবে আপনার মুরগি, আমাদের দেশে বড় সমস্যা হলো আপনার লাইভ মার্কেট। এটাকে যদি আপনি যদি ড্রেস মার্কেটে নিতে পারেন, প্রসেস নিতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেকটা নিরাপদ। তো আমার মনে ছোট ছোট জায়গায় যদি কাজ করেন তাহলে নিরাপদ খাদ্যের যে আপনার যে আন্দোলন সেটা অনেক সাকসেসফুল হবে। এবং পুষ্টি যদি আপনি নিশ্চয় করতে চান, বাজেটের কথা বলার সময় বোধহয় পাবো না বা পেলাম না আমি। বাজেটের যে যা করা হয়েছে সেখানে পুষ্টির ব্যাপারে একেবারেই নিরুৎসাহিত করা হয়েছে। আপনি যদি দেখেন মাত্র 3,000 কোটি টাকা দেওয়া হয়েছে প্রাণী সম্পদকে, যেখানে 1600 কোটি দেওয়া হয়েছে ক্রপকে, এবং 950 কোটি টাকার আপনার সাবসিডি দেওয়া হয়েছে, যেখানে আপনার প্রাণী সম্পদে 0। তো এই অবস্থায় আপনি কিভাবে আশা করেন যে আপনাকে পুষ্টি আপনাকে সরবরাহ করবে জাতিকে? এটা প্রায় খুব আশা করাটাও ঠিক হবে না। তবে আমি কাকলি ম্যাডামের মতো যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা সাহস হারাবেন না, আপনারা মানুষের পাশে থেকে মানুষকে সাথে নেন এবং তাকে বোঝানোর জন্য যদি একটু কষ্ট করেন, সরকারকে যদি বলেন যে বিভিন্ন প্রচারণা আইন করে কখনো কারো অভ্যাস পরিবর্তন করা যায় না। আইন করে আমরা ডিম 2013 সালে আমরা প্রথম শুরু করছি বিশ্ব ডিম দিবস পালন করা। এক সময় মানুষ মনে করতো তখন ডিম খেলে মানুষের হার্টের প্রবলেম হবে, 40 বছরের বেশি ডিম খাওয়া যাবে না। আমরা গত 5-6 বছর নিয়মিত এটা প্রচারণা চালিয়ে এবং বিনামূল্যে ডিম বিতরণ করে এখন মানুষ গড় ডিম কনজাম্পশন ছিল 37টা 2013-তে, এখন সেটা 104টা। সো আমি বিশ্বাস করি প্রচারণা এবং ভোক্তাকে যদি ঠিক মতো বোঝানো যায়, এদেশের লোক এখনো যথেষ্ট সচেতন এবং নিয়ম করে, আবার বলি শুধু আইন করে পারবেন না, এখানে প্রচারণা এবং ভোক্তাকে সাথে নিয়ে ভোক্তাকে বোঝানোর চেষ্টা যদি কাজ করে অবশ্যই। এবং আরেকটা সাজেশন, ছোট্ট সাজেশন আছে, আপনি দেখবেন যে টুথপেস্ট যখন বিক্রি হয় ওখানে বলা হয় ডেন্টাল সোসাইটির সনদপ্রাপ্ত। আপনি সরকার যদি নাও দেয়, যে ডেন্টাল অ্যাসোসিয়েশন কিন্তু একটা প্রাইভেট অ্যাসোসিয়েশন, সেভাবে যদি বাসাব বিসেফ যেটা আছে তারা যদি, যেটা সালেহ ভাই বোধহয় ভাগতে বলে গেছেন, যদি আপনারাই বলেন যে ওকে এই খাদ্যটা আপনারা সিল দিয়ে বলেন এটা এই অ্যাসোসিয়েশনের আপনি সনদপ্রাপ্ত, তাহলে কিন্তু ওই সার্টিফিকেট নাই, আমার সনদ নাই, আমার সার্টিফিকেট, আমি ওইখানে কিন্তু আপনার সার্টিফিকেট, আপনি কাকলি ম্যাডামকে সার্টিফিকেট দিলেন সে নিরাপদ খাদ্য উৎপাদক, হ্যাঁ, এবং তাকে আপনি তার প্রোডাক্টকে বললেন, সিল দিয়ে দিলেন, আমি ভোক্তা হিসেবে আরে ওটা ওই জিনিসটা নিশ্চয়ই ভালো, গভর্নমেন্ট কি করলো দরকার নেই আমার, কিন্তু এটা সার্টিফাইড বাই দিস অ্যাসোসিয়েশন, সো এটা কিছুটা হলে নিরাপদ হবে। যেমন ওমেগা 3 ডিম, যেটা ওমেগা 3 আছে কিনা কেউ চেক করতে যায় না, কিন্তু ওমেগা 3 সিলটা দেখলে সে কিন্তু ওটা 5 টাকা বেশি দিয়ে কেনে। সেজন্য যে সার্টিফিকেশন, সেটা আপনার যে অ্যাসোসিয়েশন আছে এই অ্যাসোসিয়েশনের সার্টিফিকেশন সিস্টেমটা করতে পারে ইনিশিয়ালি, পরবর্তী যখন সরকার দেখবে তাই তো এটা তার কাজের জিনিস, তখন সরকার হয়তো এগিয়ে আসবে। সরকার আসলে কখনোই বিরাট কিছু করতে চায় না। জি মোর্শেদ ভাই, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আপনার কথা আমি আগামীতে আরো একদিন শুনবো, আপনাকে অ্যাডভান্স দাওয়াত দিয়ে রাখলাম। আমাকে শেষ করতে হবে, আমি আনিস ভাইয়ের কাছে একটু জানতে চাই যে সকল সুপারিশ আসলো তার ভিত্তিতে আপনার লাস্ট মিনিটে কিছু বলার আছে কিনা। বিশেষ করে উনি একটা ইন্টারেস্টিং তথ্য দিলেন যে ওমেগা ডিমে ওমেগা আছে কিনা কেউ চেক করার নাই, তা সত্ত্বেও তো মানুষ
বিশ্বাস করে এটা কিনছি। আবার কমিউনিটি সার্টিফিকেশনের কথাটাও কাকলি খান বললেন যে কমিউনিটি সার্টিফিকেশন যদি থাকে, বিশ্বাস যেখানে আছে সেখানে আসলে সার্টিফিকেট ওই একটা কাগজের একটা লেভেল, ওটা খুব বড় ইস্যু হয়ে যায় না। তো আপনি পুরো বিষয়টা নিয়ে যদি একটু কনক্লুড করেন। ধন্যবাদ মিটন ভাই। যেহেতু সময় কম, আমি খুব সংক্ষেপে একটা বিষয় বলি যে এই জিনিসটা স্পষ্ট হয়ে গেছে যে আমরা বাংলাদেশের মানুষজন নিরাপদ খাদ্য চাই, এই জিনিসটা স্পষ্ট। কিন্তু আমরা নিরাপদ খাদ্য উৎপাদন এবং নিরাপদ খাদ্য বিপণনের যে সক্ষমতাটা দরকার, সেই সক্ষমতাটা আমরা এখন পর্যন্ত অর্জন করতে পারিনি এবং খুব খুব একদম এমব্রায়োনিক স্টেজে আছে। এই যে নিরাপদ খাদ্যের মার্কেটিং এর জন্য যারা কাজ করছেন, কাকলি খানরা আছেন, শিমুলরা আছেন, এরকম হয়তো আরো কিছু আছেন, কিন্তু তাদের সক্ষমতাটা অত্যন্ত কম। উনি বলে গেছেন যে, মোর্শেদ বলে গেল যে আমাদের ক্যাম্পেইন করতে হবে, মিটিং মিছিল করতে হবে। ইনাদের মতো এন্টারপ্রিনররা এই সক্ষমতা রাখে না যে ওনারা লার্জ স্কেলে ক্যাম্পেইন করবেন, লার্জ স্কেলে সভা সমিতি করবেন, কারণ ইনাদের স্কিলটা এত ছোট। এই ছোট স্কেলে এইগুলাকে অ্যাফোর্ড করার মতো অ্যাবিলিটি ইনাদের নাই। আমরা যদি নিরাপদ খাদ্যটাকে এস্টাবলিশ করতে চাই, তাহলে রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে একটা রোড ম্যাপ করতে হবে যে আমি এই 5 বছরে আমি এতটুকু নিরাপদ খাদ্য তৈরি করবো এবং বিপণন করব, এই 5 বছরে আমি এতটুকু খাদ্য তৈরি করবো এবং বিপণন করব, এইভাবে আমরা আগাইতে পারি। ওই 5 বছরের জন্য আমার যে টার্গেটটা হওয়া দরকার, সেই প্রোডাকশনের জন্য যারা মার্কেটিং করবেন তাদের জন্য আমাদের এখানে অবশ্যই এখানে সাপোর্ট দরকার, যারা তৈরি করবেন তাদের জন্য এখানে সাপোর্ট দরকার, যাতে করে আমাদের কনজিউমার যারা আছে তারা একটা অ্যাফোর্ডেবল প্রাইস এটা কিনতে পারে। এই সাপোর্ট গুলা দিয়ে যখন আমরা মানে চায়ের মতো, চা খাওয়ার মতো অভ্যস্ততা তৈরি করতে পারবো, তখন কিন্তু আমরা জিনিসগুলাকে আস্তে আস্তে নিয়ে যেতে পারবো। এর ক্ষেত্রে সালে ভাই যেটা ম্যাচিং গ্রান্টের কথা বললো, আমরা যখন ওয়ার্ল্ড ব্যাংকে ফেজ 1 এনএটিপি ফেজ 1 এ কাজ করছিলাম, তখন আমরা অলরেডি ম্যাচিং ফান্ডের এখন প্রপোজাল নিয়ে আমরা মানে মার্কেট লিঙ্কেজের কাজ শুরু করেছিলাম অলরেডি, যে সরকার দিবে, সরকার প্রায় ইনিশিয়ালি পুরাটাই দিবে, তারপর আস্তে আস্তে তার পুরা ফান্ড থেকে সরকার আস্তে আস্তে সরে আসবে এবং প্রডিউসার অর্গানাইজেশন যারা আছে দে উইল টেক ওভার দিস মানে দিস অ্যাক্টিভিটিস। তো এইটার কোনো বিকল্প নেই আসলে, এবং এইটা করতে হলে আমাদের ছোট ছোট এন্টারপ্রেনার যারা আছেন, কাকলি খানরা যারা আছেন, এদেরকে এই চেনের মধ্যে নিয়ে আসতে হবে। এরা এই কয়জন না, আরো অনেকরে নিয়ে আসতে হবে, এদের সক্ষমতা বাড়ানোর জন্য এদেরকে সাপোর্ট আমাদেরকে দিতেই হবে। না দিবার আমরা সেফ ফুড আমরা বেশি দূর এগোতে পারবো না, এবং পাশাপাশি আমাদের কৃষকদেরকে সাপোর্টটুকু দিতে হবে যাতে ওনারা আস্তে আস্তে সেফ ফুডের দিকে চলে যান। এর কোনো বিকল্প আপাতত আমি ভাবতে পারি না। ধন্যবাদ মিটন ভাই। জি, ধন্যবাদ আনিস ভাই। আমার মনে হচ্ছে আরো কথা আছে, আরো কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু সময় নাই। 1 ঘন্টা 12 মিনিট হয়েছে। আজকে যারা ছিলেন আমাদের সঙ্গে, দর্শক মণ্ডলী, আপনারা চমৎকার সব মতামত দিয়েছেন এবং আপনাদের মতামতগুলো আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করেছি। আগামীতেও কথা হবে, আজকের কথাই শেষ নয়। আমি ধন্যবাদ জানাই ডক্টর আনিসুর রহমান, ডক্টর সালেহ আহমেদ, কাকলি খান, ইকবাল হোসেন শিমুল এবং মোর্শেদ ভাই, মোর্শেদ আলম ভাই, উনি পোল্ট্রি সেক্টরের, আপনাদের মূল্যবান মতামতের জন্য। আমরা একটা কথা যেটা আনিস ভাই বললেন, যে আমরা এই আলোচনাগুলোর মধ্য দিয়ে এটা স্পষ্ট বুঝতে পারছি যে দেশের মানুষ নিরাপদ খাদ্য চায়, তারা পুষ্টিকর খাদ্য চায়। সুতরাং নিরাপদ এবং পুষ্টিকর খাদ্যের যে ঘোষণা বর্তমান সরকার তাদের বিশেষ অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন, আমরাও সালে ভাইয়ের মতো আশা করি যে আমাদের কৃষি বান্ধব কৃষিমন্ত্রী, যার হাতে নিরাপদ খাদ্য আইন হয়েছিল 2013 সালে খাদ্যমন্ত্রী থাকাকালীন সময়ে, সেই ডক্টর আব্দুর রাজ্জাক এমপি এখন আমাদের অভিভাবক হিসেবে আছেন, এবং আমরা চাই যে তার নেতৃত্বে এবং কাকলি খান, ইকবাল হোসেন শিমুলদের মতো, মোর্শেদ আলমদের মতো উদ্যোক্তাদের প্রয়াসের মধ্য দিয়ে বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিত হবে। আমরা সকল ভোক্তারা, সকল নাগরিকরা নিরাপদ খাদ্য পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো অতিথিদের। সেই সময়টুকুর জন্য বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। সকলের জন্য শুভেচ্ছা ও শুভকামনা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। ম্যাডাম, দেখা হবে 30 তারিখে। জি।